সহজ কথা বলার খুব একটা জায়গা সহজ নয়। আমি যে সত্যি সহজ কথার ঠিকানায় আসতে পেরেছি এটাই আমার কাছে খুব ভালো লাগে। এবং সহজ কথা বলার অভ্যাসটা আমি তোমাদের কাছ থেকেই পেয়েছি। এই এত রকমের অ্যারেঞ্জমেন্টের সাথে একটা গান মঞ্চে গাওয়া কিন্তু খুব শক্ত একটা ব্যাপার। এটার জন্য একটা অভ্যেস চাই, এটার জন্য একটা অনুশীলন চাই, এটা সহজ নয় জিনিসটা। মানে আমি যে এত রকম গান গাইবো, লোকের সুরে গান গাইছি, এ আমার মানে কল্পনার অতীত ছিল। ঠিক করি বা ভুল করি, এইটা আমি নেব, এইটা আমাকে জোর গলায় বলতে হবে। এই জোর গলায় বলাটা আমি যবে থেকে শুরু করেছি আমি ছবিটা করতে পেরেছি। ওই ডিসিশনটা যে কি সাপে বড় হলো, আর সত্যি সত্যি একটা রোববারের মতো ম্যাগাজিনের জন্ম হলো, যে ম্যাগাজিনটা আমরা অ্যাকচুয়ালি একটা লাইফস্টাইল ম্যাগাজিন করবো বলে এসেছিলাম। সত্যি সত্যি টাটা স্টিল, উই অলসো মেক স্টিল, এটা একটা ক্যাচ লাইন। তো আমরা ভেবেছিলাম যে চন্দ্রবিন্দুর আমি একটা কিছু দেবো, যে চন্দ্রবিন্দু আমরা পিছন পাকা নই। আমাদের মধ্যবিত্ত ভীরু প্রেম কোন কানাগলিতে রঙিন স্টেশন খুঁজে পায় তাই মানুষটা জানে। কারণ বুকের ভেতরে যে নরমটা রয়েছে তাতে সে পুষে রেখেছে ভালোবাসার 10টা চোরা মফস্বল। আমাদের ছুতে না পারার যে একলা লাগা তাতে মলম লাগায় সে পরম মায়ায়, সেই অনিন্দ্য চট্টোপাধ্যায়। সুরকার, গীতিকার, গায়ক, পরিচালক, লেখক, সম্পাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়। আমার কাছে আজকে একটা খুব বড় দিন। তার কারণ যাদের দেখে, যাদের গান শুনে, যার লেখার দ্বারা অনুপ্রাণিত হয়ে আজ আমি আমার লেখার জার্নিটা শুরু করেছি, যার বদান্যতায় আমি আজকে লেখক হিসেবে একটুও নাম করতে পেরেছি, যাদের লেখা আমাকে লেখার রাস্তা দেখিয়েছে, যারা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ, যাকে আমি আমার রাত্রে কান্না পেলে ফোন করতে পারি, সেই অনিন্দ্য চট্টোপাধ্যায় আজকে সহজ কথায় এসেছে। অনিন্দ্যদা, ধন্যবাদ। তোকে অনেকটা বড় থ্যাঙ্কস, তার কারণ সহজ কথা বলার খুব একটা জায়গা সহজ নয়। আমি যে সত্যি সহজ কথার ঠিকানায় আসতে পেরেছি এটাই আমার কাছে খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং সহজ কথা বলার অভ্যাসটা আমি তোমাদের কাছ থেকেই পেয়েছি। সেটা আমি সবসময়ই বলি, চিরকালই বলি। তাহলে সেখানে নিয়ে যাওয়া হোক যেখানে তোমার পৃথিবীটা আছে, উত্তর কলকাতা। আচ্ছা, তুমি কি টোলে পড়েছো না? না, আমি টোলে কিন্তু টোল নিয়ে তুমি একটা লিখেছিলে। আমি টোল তুমি নিয়ে সামনে থেকে টোল দেখেছো, টোল কালচারটা দেখেছো। নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণায় আমি টোল নিয়ে লিখেছি। দুইয়ে দুইয়ে দুই, শুধু 4 হয় না, দুইয়ে দুইয়ে গরু দুধও হয়। কি জাতের গরু তার উপর নির্ভর করে। আসলে হাতিবাগান অঞ্চলটা, মানে যে সময় আমরা বড় হয়ে উঠছি সেই সময় ওটা খুব মানে ওই আর কি, মানে যাকে বলে সত্যি সত্যি একটা ম্যাজিক রিয়েলিজম, যে শব্দগুলো তখন জানতাম না। তার মধ্যে হাজারো জিনিস, রাধা সিনেমা, তার সামনে ব্ল্যাকাররা ঘুরে বেড়াচ্ছে, হকাররা নানা রকমের পসরা সাজিয়ে বসে আছে, রাজ্যের ভিড়, অটোওয়ালা ঝগড়া, গদার কচুরির দোকান। তার ঠিক উল্টো দিকে সার বেঁধে থাকা প্রায় 8-10টা টোল, যে টোলগুলো বিভিন্ন বিজ্ঞাপনে ঢাকা পড়ে গেছে, কিন্তু মানে ওইগুলো হচ্ছে টোল যেখানে তখনও কিন্তু আলাদা একটা মানে তার একটা আলাদা কারিকুলাম পড়াশোনা করতে গেলে। আমি কখনো টোলে পড়িনি, মানে সেই সৌভাগ্য বা দুর্ভাগ্য আমার হয়নি, কিন্তু আমার বাবা পড়েছেন। আমার বাবার অনেক বয়স, মানে তো বাবা যখন 50 ঊর্ধ্ব সেই সময় তার হঠাৎ শখচাপে সংস্কৃত পড়বে, একদম আমি জানি। তো বেদান্ত পড়বে বলে সে টোলে ভর্তি হয়, তারপর পরীক্ষা টরীক্ষা দিয়ে পাশও করেছিল, এবং বাবা তারপর প্রচুর ওই বেদান্ত এই সমস্ত নিয়েই মেতেছিলেন। রিলিজিয়ান তার কাছে সত্যি একটা অন্যরকমের জায়গা ছিল, যে জায়গাটা আজও আমার কাছে অনেকটাই অধরা। কিন্তু বাবাকে দেখেছি টোলে যেতে বা আসতে। আচ্ছা, তুমি কি নধরের মিষ্টির টেস্টার ছিলে কোনো কালে? অন্তত ওই নকুরের মিষ্টির টেস্টার ছিলে? আসলে অধর আর নকুর মিশে গিয়ে অধর হচ্ছে সরপুরিয়া, কৃষ্ণনগর। কদিন বাদই আমাদের শো আছে, আমি ডেফিনেটলি একবার যাবো, পেটপুরিয়া খাবো। পেটপুরিয়া খাবো। নকুরচন্দ্র নন্দী, আসলে দোকানটার নাম হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ নকুরচন্দ্র নন্দী। তো গিরিশচন্দ্র ঘোষের জামাই হচ্ছে নকুর। কেন নকুর বলেই দোকানটা এতটা প্রসিদ্ধ? তার কারণ নকুরচন্দ্র নন্দী জামাই হলেও উনি ছিলেন খুব মানে কি বলবো, সত্যি সত্যি হ্যাঁ জিনিয়াস মানুষ আর কি। মানে মিষ্টি কিভাবে তৈরি করতে হয়, মিষ্টির কি ধরনের প্রকরণ হতে পারে, এই আধুনিক মিষ্টি আমরা যা ভালোবাসি তার সব রাস্তাটুকুই কিন্তু নকুরের দেখানো। তার কারণ ওই যে সিমলে পাড়া, ওখানে কিন্তু মন্ডারই প্রচলন ছিল।
ওখানে যে ওরা মাপ ওই মতো শক্ত মন্ডা। মাপসই, হ্যাঁ মাপসই অত যে একটা সোফিস্টিকেটেড মিষ্টি। সন্দেশ তৈরি হবে, এর অবদানটা হচ্ছে কিন্তু নকুড়ে। আচ্ছা, নকুড়া এই ডিসিশন কেন নিল যে কখনো রসের মিষ্টিতে যাবে না? এটা কি তুমি কিছু জানো? এটা আমার ধারণা যে এটা মানে ওই উত্তর কলকাতায় কিছু অহমিকা থাকে মানুষের, ইউএসপি। হ্যাঁ, যে আমরা এটা করব না। দইও তো করে না, না, দইও তো করে না। তো ফলে নকুড়ের একজন ভদ্রলোক ছিলেন প্রশান্ত নন্দী মেজকর্তা, আমার খুব ভীষণ, যার সাথে পরে আমার আলাপ হয়। উনিও আমার লেখা খুব ভালোবাসতেন। আমি একটা ভালো লেখা লিখলে আমাকে মিষ্টি পাঠিয়ে দিতেন। তো টেস্টার মানে তো অফিসিয়াল টেস্টার নয়, কিন্তু কোনো নতুন মিষ্টি হলে সেই মিষ্টিটা আমি খেতে যেতাম। একটা ফোন আসতো, হই হই করে যেতাম, আর রাত্রির বেলা ওখানেই আড্ডা বসতো। আমি তো এখনো মানে মৌসুমি, যেটা যেটা মৌসুমি না কি বলে ওইটা, মৌসুমি যার ভেতরে একটা নারকেলের পুর আছে, ওইটা মানে ওখানে আমার মতে নকুড়ের সেরা মিষ্টি, সেটা নকুড়ে গিয়েই খেতে হবে। সেটা তুই আমার সাথে একদিন যাবি, মাঝরাতে গেলে খাওয়া যাবে। যে সময় ছানা কাটানো হয় না, একদম তরতাজা ছানা, সেটা একটা ভাঁড়ে করে দেবে, গরম ছানা, আর তার সাথে একটা ঠিকঠাক নলেন গুড়, এইটা দেবে। আচ্ছা, এই যে মিক্সটা, এইটা একটা চামচ দিয়ে দিয়ে খেতে হবে। এর থেকে আর ভালো মিষ্টি হয় না সত্যি বলতে কি, মানে ওটাই পাকটা সবকিছু মিলিয়ে। তুমি এখন উত্তরে কতটা যেতে পারো? যেতে পারি না, অনেক দিন যাইনি। মানে এই এখন যে ইন্টারভিউ দিচ্ছি, অন্তত লাস্ট 1 বছর তো উত্তরমুখী হয়নি, অ্যাটলিস্ট বাড়িতে যাইনি। উত্তর কলকাতা গেছি, বাড়িতে যাইনি। তোমার স্কুল স্কটিশ থেকে আমরা জানি, স্কুলটা কি? স্কুলও স্কটিশ? স্কুলও স্কটিশ, পুরোটাই স্কটিশ। পরে আমার পড়াশুনো যতদূর হয়েছে ক্লাস 1 থেকে একদম 15 ক্লাস অবধি, যদি গ্র্যাজুয়েশনটাকে 15 ক্লাসই ধরি, পুরোটাই স্কটিশ। আজকে ভাবতে গেলে সবাইকে বললে হয়তো লোকে বিশ্বাসও করবে না, তুমি কলেজে যখন ছিলে তুমি কোনোদিন গান গাওনি। তুমি মানে গান তো সবাই গাই আমরা, তুমি কম্পিট করার জন্য কোথাও গাওনি, তুমি স্কিট করতাম। উপলের পাল্লায় পড়ে এক আধবার আমি গ্রুপ সং নেমেছি, কেন তখন লোক কম পড়তো, আমরাও ভিড়ে যেতাম কোরাসে গলা টলা দেবো বলে। ফলে গাইনি তা না। আর কলেজেরও ধরো প্যারোডি কম্পিটিশন, সেখানে গান গেয়েছি। যে গান গেয়েছি সেগুলোর মধ্যে খুবই ওই চ্যাংরা টাইপের গান আর কি। আমার কলেজে বসে রোজ গান গাইতে হতো, একই গান সুইটাটি আমার দিনের মধ্যে 6 বার শোনাতে হতো। সেটা কিন্তু মূলত ক্যান্টিন মুখী ছিল, তার সাথে কোনো জীবন টিবনের মুখ তখনও দেখা দেয়নি। এবার চন্দ্রিলদাকে কোথায় পেলে তোমরা? কলেজ ফেস্ট। এই কলেজ ফেস্টেই? তার কারণ কলেজ ফেস্টেই উপলের সঙ্গেও আমার আলাপ, কারণ উপল কিছুটা সময় স্কটিশে ছিল, তারপরও গভর্নমেন্ট আর্ট কলেজে পড়তো। কিন্তু ওই কলেজ ফেস্ট হলে ও তখন আসতো, একটা কাঠের গিটার নিয়ে গান গাইছে। তোকে ওই কাঠের গিটারটা খুব অ্যাট্রাক্ট করতো, যে এই ছেলেটা এরকম একটা গিটার বাজিয়ে গান গায়। তার আগে আমার গিটার সম্বন্ধে আইডিয়া ছিল আংটি পরে যে গিটারগুলো বাজানো হয়, হ্যাঁ, আলো আমার আলো, ও সবাই ক্লাস করছে, বিভিন্ন লোকজন। কৌশিকদার বাবা যে গিটার বাজাতেন, হ্যাঁ, স্বনামধন্য সুনীল গাঙ্গুলি, তো ওনার গিটার, এরা এইসব শুনেই আমরা বড় হয়েছি না। সেখানে উপলকে দেখতাম একটা ওইরকম গিটার নিয়ে বাজাচ্ছে, তার মধ্যে আবার হ্যারি বেলাফন্টে গাইছে জামাইকা ফেয়ারওয়েল। মনে হতো বাবা, এটা তো খুব স্মার্ট একটা ব্যাপার, এরকম একটা গিটার শিখতে পারলে খুব ভালো হয়। তো ওই প্রথম উপলকে তখন আমি ধরলাম যে এটা কি গিটার। তো ও আমায় বোঝালো এটাকে বলো অ্যাকুস্টিক গিটার, এটা কিন্তু ওই রকম ওই গিটারের থেকে আলাদা আর কি। কিন্তু তুমি তো ধরো স্টিল গিটার, এটা আলাদা গিটার। মেরে নেনা, সাবান ভাদো টাদো, এইসব সিনেমা টিনেমায় তো দেখে ফেলেছো ওগুলো, রাজেশ খান্না বাজাচ্ছে, চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো, ওগুলো কোনো ঠিক ঠিকানা ছিল না। তার কারণ ওখানে যারা মুঠো করে বাজাচ্ছে, এখনকার ছবিতে বা এখনকার মানে আমাদের দেখি যারা গিটার বাজায়, তারা সবাই মোটামুটি গিটার সম্বন্ধে একটা ধারণা আছে। যে সময় চুরালিয়ার সময় গিটার বাজাচ্ছে, বা ওই রাজেশ খান্নার সময় রাজেশ খান্না যে গিটার বাজাচ্ছে, সেখানে গিটার বাজানোটা নিয়ে কেউ মাথা ঘামাতো না। রাজেশ খান্না কিভাবে লিপ দিচ্ছে সেটাই কিন্তু আসল ব্যাপার। গিটার মানে কোন গিটার বাজাচ্ছে মানে সেটা নিয়েও আমার খুব সন্দেহ ছিল আর কি। তো ওই উপলের থেকে প্রথম তখন ওকে নানা রকম ভাবে জপিয়ে ওর থেকে একটা গিটার আমি কিনলাম। উপল একটা গিটার আমাকে তখন বোধহয় 125 টাকায় বিক্রি করেছিল। হ্যাঁ, সেইটা ওর প্রথম দিকের একটা গিটার। ওই গিটারটায় প্রথম হাত মক্স করতে শুরু করলাম রোজ সকালবেলা। মানে বাড়ির লোক আর কি, মানে প্রায় পরিত্রাহী আর কি, ছেড়ে দেমা কেঁদেমাছি টাইপের অবস্থা। তখন তো অবভিয়াসলি ইউটিউবের যুগ না, তাহলে শিখতে কোথায়? ওই বন্ধুদের থেকে শেখা। আচ্ছা, যে এইটা সি, এইভাবে সি ধরতে হয়, এইভাবে ডি ধরতে হয়, এইভাবে জি ধরতে হয়। তো সি ডি আর জি, তার সাথে আর একটা নোট অ্যাড করলে G7, এটা একটা খুব সুন্দর কম্বিনেশন। এই কম্বিনেশনটা মোটামুটি প্র্যাকটিস করে গেলাম, যতদিন এটা সুর বার করতে পারলাম। এইখানে সব একটুখানি কড়া ফড়া পড়লো। তো ওইটা হওয়ার পর
ওই কম্বিনেশনে অনেকগুলো গান আছে। হুম তো ওই কম্বিনেশনটা বাজিয়ে 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 মানে খুব আনাড়ির মতো শেখা, হুম। খুব আনাড়ির মতো শেখা। তারপরে যে শেখার চেষ্টা করিনি তা না, কিন্তু সেগুলো সবই বিফলে গিয়েছে। মনোযোগী হতে পারেনি, লেসন কমপ্লিট করতে পারেনি। তো একজন দুজনের কাছে তখন চন্দ্রবিন্দুতে একজন গিটার বাজাতো পাপাদা বলে, তো পাপাদা খুব সুন্দর গিটারে হাত ছিল, ওর কাছেও কিছুদিন শিখেছি, হুম কিন্তু ওটা আর কপালে ছিল না হুম। গিটার বাজাতে পারাটা। যেমন যখন ওপেনটি দেখছি বা হুম। প্রজাপতি বিস্কুট হুম। দেখছি বা প্রেম টেম দেখছি, আমি দুঃখিত, আমি মনোজদের অদ্ভুত বাড়িটা কোনোভাবে মিস করে গেছি, এবং ব্যাটে বলে হয়নি, যে শুটিং ছিল। ধরো বেনিদির চরিত্রটা, দেহ দেহ ব্যবসায়ী যে রয়েছেন হুম। সোনাগাছিতে হুম। বা কোনো একটা সেক্স কোয়ার্টারে, বা রজতদার ক্যারেক্টারটা, দাও তো তোমার এখানে কি পচা মিষ্টিটা আছে, পচা কি জিলিপিটা আছে, একটু দাও দেখি, বলে প্রত্যেকদিন মিষ্টির দোকানে যাচ্ছে। এই চরিত্রগুলো আহ, কি এই যে তুমি বলছিলে যে ম্যাজিক রিয়েলিজমের পৃথিবী নর্থ, হুম। এখান থেকেই পাওয়া? হ্যাঁ, এতে একদম কতটা গল্প, কতটা সত্যি আছে? একদম 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 আমি বলছি যে ওই রজতদার চরিত্রটার মধ্যে কিছুটা আমার বাবা আছে, হুম কারণ বাবার তখন সুগার ধরা পড়লো, এসব খাওয়া বারণ। তো কিন্তু ওই পরিহাস করে কথা বলা, একটু হুম। মজা করে কথা বলা, এগুলো উত্তর কলকাতার মানুষদের মধ্যে খুব স্বাভাবিকভাবে আসে। আর বাবাকে কোনো এক অজ্ঞাত কারণে, আমাদের বাড়িতে আসলে একটা মন্দির ছিল, তো সবাই ঠাকুর মশাই বলে ডাকতো। বাবা যেখানেই যেত বাবাকে এক গাদা মিষ্টি এমনি খাইয়ে দিত, বাবা খেয়ে চলে আসতো। তো কোনো সময় মা হয়তো বেরিয়েছে, গিয়ে দেখছে বাবা খুব মানে আরামসে বেগুনি ঠেগুনি খাচ্ছে, তাও বাড়ি এসে প্রবল অশান্তি। এইগুলো কিন্তু খুব স্বাভাবিক ঘটনা আর কি, লেগেই ছিল আর কি। হুম। বেনির চরিত্রটা তো আলাদা রকম চরিত্র। হুম। হ্যাঁ, কিন্তু ওই যে মানে আমার লাইফ সায়েন্সের রিভিশনটা করিয়ে দিবি, বাকিটা তো সব আগে দেখেছি, হ্যাঁ, কিন্তু এরকম একটা মানুষের মধ্যে এরকম একটা সাইট পাওয়া। হ্যাঁ, কোথাও কোথাও একটা মনে হয়েছিল যে ওই সময় দুর্বার মহিলা সমিতি কাজ করছিল। হুম ওই সময় আমাদের যারা যারা সত্যি সত্যি মানে যৌনকর্মী, তাদেরকে শিক্ষিত করার একটা প্রয়াস ছিল। হুম তারা অনেক অনেক রকম দিকে কাজ করতো, তো আমার মনে হয়েছিল যে তাদের যে ওই মানে ওই সময়কালটাকে তো তুলে আনছি, তাহলে তাদের মধ্যেও তো নানা রকমের বৈচিত্র্য আছে, হুম এমন তো নয় যে শুধু তারা একই রকম হুম পেশার মধ্যেই শুধুমাত্র থাকে। আবার যৌনকর্মী সত্যি আমার কোথাও একটা মনে হয়েছিল তাদের তাদের তো তাদের তাদের যৌবনটা খুব খাপ ছাড়া, তাদেরও তো অন্যান্য শখ আহ্লাদ আছে, সবকিছু আছে, বই পড়ে তারা নানা রকমের সবকিছু। তো এখানে একেও পড়াশুনো করতে হয়, আবার একই সঙ্গে খুব কন্ট্রাস্ট হচ্ছে যৌনকর্মীও বটে। তো ওকে পেয়েছে, ও বুঝতে পেরেছে ও আনাড়ি, কিন্তু ও পড়াশুনোটা করেছে, তো আমাকে একটু শিখিয়ে দিয়ে যা। তো এর মধ্যে একটা কোথাও খুব মানবিক দিক আছে আমার মনে হয়। মানবিক এবং মিষ্টি একটা দিকে, এবং ফোয়ারার বেরিয়ে এসে যে রিয়াকশন বন্ধুদের মধ্যে। লাইফ সায়েন্স বলছে হ্যাঁ। যখন। আর বেনি প্রসঙ্গে এখানে একটা কথা খালি বলবো যে এই চরিত্রটা বেনি যখন করেছিল, এটাও বলেছিল অনিন্দুদা এটা তোমার প্রথম ছবি, এটার আমি কোনো পারিশ্রমিক দিতে পারবো না। তো বেনি কোনো পারিশ্রমিক নেয়নি, একটাই পারিশ্রমিক আমি ওকে দিতে পেরেছিলাম, সেটা হচ্ছে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, ওকে আমি উপহার দিয়েছি। বাহ। এই আর বেনি ওরকমই মানুষ যে যদি কোনো কিছুকে বিশ্বাস করে ও সত্যিই শেষ পর্যন্ত অভিনয়টা হ্যাঁ, হ্যাঁ। করে যেতে পারে। আমরা কিন্তু চন্দ্রিলদাকে এখনো পাইনি তোমার গল্পে। চন্দ্রিলদাকে কোথায় পেলে তোমরা তারপর ফেস্টে? চন্দ্রিলের সাথে আলাপ আমার আর উপলের একসঙ্গে নয়, মানে উপলের সঙ্গে আলাপ যেরকম ক্যালিরোনিয়া, স্কটিশ চার্চ কলেজের পোর্টিকো, সেখানে বসে গান বাজনা হচ্ছে এরকম। চন্দ্রিলের সাথে আলাপ হয়েছে আমার ফেস্টাম বলে একটা ফেস্টে, ডেন্টাল মেডিকেল কলেজ। ডেন্টাল মেডিকেল কলেজে একটা ফেস্ট হতো, তার নাম হচ্ছে ফেস্টাম। তো তখন কলেজ ফেস্টে মোটামুটিভাবে আমাদের একটু নামডাক হয়েছে, মানে আমি জানি এরা এই পার্টিসিপেন্টরা আসে, এরা এক্সটেম্পোর করতে পারে, ডিবেট করতে পারে বা স্কিটস করতে পারে। তো গেছি, এবারে আমি রয়েছি আর আমার সাথে প্রজিৎ দা বলে একজন রয়েছে, প্রজিৎ কুমার পালিত, আমার থেকে একটু সিনিয়র, সেও খুব ভালো ডিবেটার। তো আমি আর প্রজিৎ দা আছি, মানে আমি জানি এক্সটেম্পোর ওই প্রাইজটা ভাগাভাগি করে নেবো, কোনো সময় ও ফার্স্ট হয়, কোনো সময় আমি ফার্স্ট হই, এরকম আর কি, এটা মানে আমাদের মধ্যেই হবে আর কি। তা আমরা বেশ নাকুচু একটা ভাব নিয়ে বসে আছি। তো সেই সময় দেখছি একটা রোগা মতো ছেলে এসছে, তো ও এসে আমাদের সাথে বোধহয় কথাও বলেছে বা কথা বলেনি, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি, আমরা পাত্তা দিইনি খুব একটা, যেরকম হয়। আমরা তখন খুব হেক্কর। এবারে তারপরে দেখলাম এক্সটেম্পোর যখন হচ্ছে, ও বলতে উঠলো, ও বিষয় ছিল আমার, বিষয়টা কোনো মনে আছে চন্দ্রিলের বিষয় ছিল যখন
আমি গাছে গাছে ভিড়তাম, এটা ছিল বিষয়। আর ওর বোধহয় সম্ভবত প্রথম বাক্যটা এরকম বলেছিল যে গতকাল থেকে একটা খুব সমস্যা হচ্ছে যে পাশ ফিরতে গেলেই ওপর থেকে পড়ে যাচ্ছি। সেটাই খুব অবাক করা একটা বাক্য, এরকম একটা বাক্য দিয়ে কেউ কারোর বক্তৃতা শুরু করে না। বলে আমরা একটু ঘুরুকুচু হলাম, বাবা এটা কি বলছে। তারপর দেখি ওরে বাবা একটা দারুণ একটা এক্সটেম্পোর স্পিচ দিল, এবং রেজাল্ট বেরোনোটা পরে জানাতো, তখন জানাতো না। পরে দেখা গেল ওই ফার্স্ট হয়েছে, চন্দ্রিলি প্রথম হলো। তো ওই প্রথম একজন সত্যিকারের ওরকম একটা স্পিকার, তার সাথে আর কি আলাপ হলো। আর তারপর ও আবার একটা ক্যাপশন কন্টেস্ট ছিল, সেটা নাম দিয়েছিল, সেটা তো ফার্স্ট হয়েছিল। ফলে মনে রয়ে গেছে। ও পুরস্কার বিতরণ যেদিন হয়েছিল ওদিন কেউ ছিল না, ওদিনকে আর দেখতে পাইনি ওকে। তারপর আবার অন্য ফেস্টে গিয়ে ওর সাথে দেখা হলো। ওই দেখা হলো একটু একটু করে আমাদের দলটার মধ্যেও চন্দ্রিল চলে এলো। আর ওই আর কি মানে ওরও একটা ভালো লাগা ছিল যে এই কলেজ ফেস্ট, এতগুলো নতুন বন্ধু হওয়া, এইসব আমরা যে গান টান গাই নানা রকম এটা ওটা, এইসবের মধ্যে ব্যাপারটা মানে জমে উঠলো আস্তে আস্তে। এবার যে ব্যান্ড নিয়ে আমাদের এত মাতামাতি, সেই ব্যান্ডের সূত্রপাত কি ঘটনাচক্রে বা দুর্ঘটনা চক্রে, মানে অনেক রকম ভয় টয় পেয়ে গিয়ে? হ্যাঁ, মানে এটা তো প্রশ্নটার মধ্যেই বুঝে যাচ্ছে তোর কিছুটা উত্তর জানা। হ্যাঁ, আমরা যখন কলেজ থেকে বেরিয়ে এলাম, তো বেরিয়ে আসার পর আমার কখনো মনে হয়নি যে আমাদের গানগুলোর সে অর্থে কোনো মানে আলাদা কোনো ঠিকানা হতে পারে। গান বানিয়েছি, কলেজের সময় গান গেয়েছি। আমি যখন খুব চ্যাংড়া চ্যাংড়া গান গাইতাম, আমার কলেজের একটা ছেলে এসে একবার আমায় বলেছিল, রাজ বলে, যে ওর মামার একটা কোম্পানি আছে, ও হচ্ছে সম্পর্কে আবার ওই ঋতু দাস বলে একজন নায়িকা ছিল, তাদের ফ্যামিলি। তো আমি যদি রেকর্ড করি, আমি তো তাকে এই মারি কি সেই মারি বলে মানে ফিরিয়ে দিয়েছিলাম। তার কারণ গান রেকর্ড করবো এটা আমার কাছে মানে একরকমের দুঃস্বপ্ন প্রায়। এটা যখন কলেজে পড়ি সেই সময় একটা ঘটনা। আর কলেজ থেকে যখন বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর তখন আমি চন্দ্রিলও 4টে কাগজে ফ্রিল্যান্স করি, এদিক ওদিক ঘুরে বেড়াই, খুব উদ্দেশ্যবিহীন একটা জীবন, জানি না মানে কোথায় কি হবে। আনন্দবাজারে লিখলে, হ্যাঁ আনন্দমালায় লিখছি, তো আমরা ওই রোজ চাঙ্গুয়াটার সামনে, ওটা আমাদের মিটিং স্পট ছিল, গিয়ে দাঁড়াতাম। আর যে আগে আসতো ওখানটাই দাঁড়াতো, তারপর আরেকজন এলে তো দুজনে মিলে ঢুকতাম। একা একা ঢোকারও তো সাহস ছিল না বলে। আর চাঙ্গুয়ায় যেখানটা দাঁড়াতাম না, সেই জায়গাটায় ওদের একটা খুব ইন্টারেস্টিং মানে এরকম একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট থাকতো যে একটা একটা স্পেশাল মেনু, সেই কিউরেটেড মেনুটা সেই দিনের জন্য 60 টাকা বা 65 টাকায় পাওয়া যাচ্ছে। তাতে একটা স্যুপ ছিল, হ্যাঁ, দুটো স্টার্টার ছিল, একটা মেন ডিশ, তার সাথে একটা ডেজার্ট। ওইটা পড়তাম রোজ দাঁড়িয়ে। হ্যাঁ, তো ওইটা পড়াটা একটা হবি ছিল। আর মনে মনে ভাবতাম যে এই উদ্বৃত্ত যদি 60 টাকাটা কোনো রোজগার হয়, তাহলে এই চাঙ্গুয়াতেই বসে খাবো, অন্য কোথাও খাবো না। হ্যাঁ, এটা আমরা দুজনেই পড়তাম আলাদা আলাদা করে। তার এইসব ভাবতে ভাবতে আবার আমরা যখন খুব খিদে টিদে পেতো, ওখানে মাদ্রাসা টিফিনে গিয়ে ধোসা খেতাম। তখন ওইসব গান টান এসব কিছু আসেও নি আর কি, মানে কিছু একটা চাকরি বাকরি পেতে হবে বুঝতে পারছি, এবং জানি না কোন রাস্তায় যাব, কি করব, কোনো রকম বুঝতে পারছি না যে ব্যাপারটা কি দাঁড়াবে। তো সেই রকম একটা সময় আমি একটা তখন হঠাৎ করে চাকরি পেয়ে গেলাম যুগান্তর কাগজে। যুগান্তর কাগজে আমার চাকরি পেয়ে যাওয়ার জন্য আমাদের জুটির যে লেখালেখিটা সেটা একটু ব্যাহত হলো। আমি তখন পুরোদমে চাকরি করতে শুরু করলাম, কিন্তু আমাদের তখন ওই অলরেডি কিছু কিছু ফেস্টের গান, সেগুলো দেখলাম বিভিন্ন মানুষজন গাইছে অনুষ্ঠানে, মানে নাম করা মানুষজনও গাইছে। সেইটা একদিন দেখলাম বাথরুমটা কি তোর বাবার বলে চন্দ্রিলের যে গানটা, সেটা একটা টিভি সিরিয়ালে ব্যবহার হয়ে গেল। তো মৌন মুখরদা, বাথরুমটা কি তোর বাবা, সুইট হার্ট, সব গানগুলো অন্য অন্য লোক গেয়ে ফেলছে। এবং বিভিন্ন কানাঘুষে শুনতে পাচ্ছি অনেকেই নাকি এরকম ক্লেম করেছে এটা তার মামার লেখা, ওটা তার কাকার লেখা। আমি ধুত্তেরি বলে আমি চন্দ্রিলকে বললাম যে একটা কাজ করি, যে এটা যার মামা বা যার কাকাই থাক, অ্যাটলিস্ট এই গানগুলো যে আমাদের, যদি কেউ নাও শোনে, অ্যাটলিস্ট সেটা রেকর্ড বন্দি করা উচিত। আমাদের কাছে থাকলে ওগুলো যদি না বিক্রি হয় মাথায় দিয়ে ঘুমোবো, কিন্তু পরে আফসোস করতে পারবো না যে মানে এই গানগুলো আমরা নিজেরা রেকর্ড করিনি, বেহাত হয়ে গেছে, আর সারাক্ষণ আমরা কপাল চাপড়ে গেছি। মূলত সেই কারণে কিন্তু রেকর্ড করতে আসা। আর আমরা চন্দ্রিল দুজনেরই গানের জায়গাটা খুব পোক্ত নয়, ফলে আমরা কি উপলকে ধরলাম। আচ্ছা, আর উপল আবার তখন একটু নড়বড় করছে, মানে এগুলো সত্যিই কিছুটা সময়ের কত ভূমিকা থাকে। উপলের
যে ব্যান্ডমেটসরা তারা সব ছেড়ে তখন তাদের উপরের আলাদা একটা ব্যান্ড ছিল 89 থেকে তো চন্দ্রবিন্দুর ব্যান্ড, সেখানে মৌনমুখরতাও গায় বা অন্য গানও হয়তো গাইতো আমাদের, কিন্তু সেখানে অন্য অন্য টেনি ছিল, মানে প্রীতম বাজিয়েছে। আমি যখন যুগান্তরে আমি চন্দ্রবিন্দু কভার করতে গেছি, আমি আর চন্দ্রিল একসাথে গেছি, তা আমি চন্দ্রবিন্দুকে নিয়ে এসে লিখেছি। এবং মনে আছে শেষ বাক্যটা এরকম লিখেছিলাম যে আমি মানে এখন বাংলা গানের যে গতি প্রকৃতি বা যেভাবে বাংলা গান এগোচ্ছে, সেখানে যদি এই সময়ের আধুনিক মননের গান যে চন্দ্রবিন্দু না তৈরি করতে পারে, তাহলে কিন্তু এই ব্যান্ড অচিরেই চন্দ্রবিন্দু প্রাপ্তি ঘটবে। এই বাক্যটা পর্যন্ত আমি লিখেছিলাম, মনে আছে যুগান্তরে। তো ওই আর কি, কিছুটা বলে কিছুটা হয়তো ডেস্টিনি ছিল। ফাইনালি ওখানে যাওয়া হলো, তো উপাল বললো হ্যাঁ। এবং আমরা যখন অ্যালবামটা করতে শুরু করেছি এরকম ভেবেছিলাম যে এটার নাম চন্দ্রবিন্দু দেবো না, অন্যভাবে দেবো, এটা তো কলেজের গান, সেভাবেই অ্যালবাম তৈরি হচ্ছে। অ্যালবামটাকে আর একটু স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা আরো কিছু গান তৈরি করে ফেলেছিলাম। তো অনেক মাথা ঘুরেও চন্দ্রবিন্দু থেকে বেটার নাম ভেবে উঠতে পারিনি আমি বা চন্দ্রবিন্দু। ভাগ্যিস চন্দ্রবিন্দু বহাল রইলো, অরূপ সুরজিৎ জয়েন করলো, এবং এই যে লাইন আপটা তৈরি হলো। একদিন আমার উপাল ফোন করে বললো যে শোন, বি কলেজে একটা অনুষ্ঠান পেয়েছি, চন্দ্রবিন্দু অনুষ্ঠানটা পেয়েছে, তুই কি তোর 4-5টা গান গাইতে পারিস? আমি হ্যাঁ গাইতে পারি। গাইতে গেলাম, গিয়ে সুইটহার্ট টুইটহার্ট সব গাইলাম, এমনি ওগুলো কলেজে পপুলার গান। ওই হচ্ছে আমার প্রথম অফিসিয়ালি চন্দ্রবিন্দুর সঙ্গে করা শো, যেখানে আমি স্টেজে দাঁড়িয়ে গান গাইছি প্রফেশনাল সিঙ্গার হিসেবে। এবং আমি বুঝতে পারছি যে একটা এই এত রকমের অ্যারেঞ্জমেন্টের সাথে একটা গান মঞ্চে গাওয়া কিন্তু খুব শক্ত একটা ব্যাপার। এটার জন্য একটা অভ্যেস চাই, এটার জন্য একটা অনুশীলন চাই, এটা সহজ নয় জিনিসটা। তারপর বল এদিকেই গড়ালো, আস্তে 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 অ্যালবাম তৈরি হলো, অ্যালবাম চললো, তারপরের অ্যালবামের ডাক পেলাম। আর জানি না বেরোলো, আমার খাপ হচ্ছে জিন্সের একটা জিন্সের প্যান্ট, তার ট্যাগটার জায়গায় চন্দ্রবিন্দু লেখা, এবং ইতিহাস তৈরি হলো আমাদের জন্য। আমি আর চন্দ্রিল চাকরি পেয়ে গেলাম চন্দ্রবিন্দুতে। আর চন্দ্রবিন্দুতে তোমরা যখন চাকরি পেলে, তার সাথে তোমাদের সাংবাদিকতার তখনও যুগান্তরে, যুগান্তর কত, তুমি চ অব্দি কি যুগান্তর? না না না, চ অব্দি যুগান্তর না। যুগান্তরে আমি না, আমাদের যখন প্রথম অ্যালবাম বেরোচ্ছে তখন যুগান্তর উঠে গেছে। আর জানার সময় প্রথম চাকরি দুম করে বন্ধ হয়ে গেল। গিয়ে একদিন দেখলাম লক আউটের নোটিশ পড়েছে, ফেরাম, এটাও একটা অভিজ্ঞতা। কিন্তু দেখলাম সেটা দেখে তখন মানে প্রচণ্ড মন মেজাজ খারাপ হয়ে গেল। আমরা সব বন্ধু বান্ধবরা মিলে পাশে একটা কচুরির দোকান আছে, কচুরি খেতে চলে গেলাম। সেই দলটা অ্যাকচুয়ালি খুব মানে ওই ট্রেনি দলটা কিন্তু খুব ইন্টারেস্টিং দল ছিল। তাদের অনেকেই আজকে খুব স্বনামধন্য সাংবাদিক। ইনফ্যাক্ট আজকে আনন্দবাজারের যে সম্পাদক ঈশানী দত্ত রায় বা সোমা, এরা সবাই আমাদের ওই ট্রেনি দলটারই একই দল, আমাদের গোল্ডেন জেনারেশন বলা যায়। সাংবাদিকতার মানে সাংবাদিকতা তো এখন মানে প্রিন্ট জার্নালিজমে এখন আর সেরাটা আসে না আমার মতে। তার কারণ তারা কেউ অডিও ভিজুয়ালে যায় বা কেউ আরো অন্যান্য কাজে চলে যায়, তার কারণ এই পেশাটা এখন আর ওইভাবে কতটা লুক্রেটিভ নয়, বা অন্য অন্য ভাষায় চলে যায়। বাংলা জার্নালিজম এবং বাংলা প্রিন্ট জার্নালিজম তার যে সোনালী অধ্যায়, মানে যাদের যাদের দেখে আমরা এই প্রফেশনে এসেছি, আমার মনে হয় যে ওই 90-এর শেষ ভাগটাই এইরকম একটা ঝাঁক বেঁধে আমরা সবাই এসেছিলাম, যাদের কাছে সাহিত্য বা সাংবাদিকতা একটা খুব বড় জায়গা ছিল। আচ্ছা, আর জানি নাটা তোমরা আরেকবার বার করলে, এভাবেও ফিরে আসা যায়। প্রথম অ্যালবামের সাউন্ড নিয়ে কি একটু দুঃখ ছিল নাকি? হ্যাঁ, প্রথম অ্যালবামের সাউন্ডটা যেহেতু পুরোটাই বেবিদা করেছিল, আমাদের ওখানে কোনো ভূমিকাই ছিল না, আমরা খালি গানগুলো গেয়েছিলাম, বলার কোনো জায়গাও ছিল না, কোনো অভিজ্ঞতা নেই না মানে আমার। এবং আমি যে গানটা স্টুডিওতে গাইতে পারবো মানে ওই আর কি, প্রথম স্টেজে উঠে গান গাওয়াটাও যেরকম আমার কোনো কিছু ছাড়া আমি উঠে গেছি, তার আগে ফেস্টে গান গেছি খালি গলায়, সেটা একরকমের ব্যাপার। সবকিছুর সঙ্গে ওরকম গাওয়াটা তো সহজ নয়, সেটা আস্তে আস্তে বুঝেছি। এইসব করতে করতে আমাদের নাম হয়ে গেছে, এবং তখন আমার গাইতে গাইতে গলা ভেঙে গেছে। আমি ভাবছি কি করে আমি ম্যানেজ করবো এই এত কিছু জিনিস। একটা সময় মনে হচ্ছে গানটা আমার দ্বারা হবে না, আমি পারবো না গান গাইতে। তারপর আস্তে 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 উপল, সুরজিৎ, এদের থেকে অনেক কিছু শিখেছি, মাথা ঠান্ডা করতে শিখেছি, কিভাবে গাইতে হয়। পরবর্তীকালে শান্তনু মৈত্র ভীষণভাবে হেল্প করেছে, কি করে স্টুডিওতে গাইতে হয়। মানে আমি যে এত রকম গান গাইবো, লোকে সুরে গান গাইছি, এ আমার মানে কল্পনার অতীত ছিল।
এটা তুমি সবসময় বলো, তুমি সবসময়। নিজেকে গায়ক হিসেবে খুব কম নাম্বার খুব দাও। কম নাম্বার দিই আমি। আরে তাতেও মানে আমি আমার মতো কম নাম্বার পাওয়া গায়কও, আমি বলছি বাংলা সিনেমায় আমি কিছু না হলেও 40টার কাছাকাছি প্লেব্যাক করেছি অন্যের সুরে। অবশ্যই। সেটা খুব হাস্যকর আমার কাছে একটা ব্যাপার। এখন ভাবলে আমার মনে হয় যে এগুলো কপালে ছিল। সেটা তুমি বলছো, আমরা মানতে রাজি নই। ঋতুদা তো শুরু থেকে চন্দ্রবিন্দুকে পছন্দ করেছে, যেদিন থেকে মোটামুটি জানতে পেরেছে। ঋতুদা গাধা ক্যাসেটটা ঋতুদা প্রথম শুনেছি। গাধা গাধা প্রথম শুনেছি। আর জানি না, তারপর কি ত্বকের ওই যত্ন সময় নেই? পরমা ছিল তো, পরমা আমাদের সাথে অনেক মানে আমাদের অ্যালবাম গুলো গান গিয়েছে অনেক সময়, বন্ধু তোমার ব্যাকিং গুলো করেছে। তো পরমা আমার ধারণা শুনেছিল ঋতুদাকে। আর ঋতুদা একটা লাইভ শো আমাদের দেখেছিল নজরুল মঞ্চে, সেটা 14 দেখে ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি না, আচ্ছা। ওটা একটা অনেকের সঙ্গে শো ছিল। ঋতুদা যে ছিল আমি তাও জানতাম না, কিন্তু আমার পরমা প্রথম ফোন করে বলেছিল এই ঋতুদার খুব ভালো লেগেছে তোমাদের গান, তোমাদের সাথে একবার মিট করতে চাইছি। তখন আবার একটা যোগাযোগ শুরু হলো। তখন যে এই নামকরা লোকেরা আমাদের গান শুনছে, আমাদের সাথে কথা বলছে, একটা মানে এটাই আশ্চর্য হ্যাঁ লাগতো। খুব আশ্চর্যের ব্যাপার ছিল, খুব আশ্চর্য ব্যাপার ছিল। তুমি ঋতুদাকে অ্যাসিস্ট করতে গেলে কবে? একটাই ছবিতে অ্যাসিস্ট করেছি, শুভ মহরত। না মহরতে তো পার্ট করেছো। তিতলি। শুভমন তো অ্যাক্টিং করেছি, দুটো ছবিতে অ্যাক্টিং করেছি, কিন্তু তিতলি একমাত্র ছবি যেটাতে আমি অ্যাসিস্ট করেছি। তার কারণ ওই সময়টা আমি তারাতে চাকরি করছিলাম, তারা বাংলা। চন্দ্রিলদাও কি করছে? চন্দ্রিলদাকেও রেগুলার দেখা যাচ্ছে তারাতে তখন। হ্যাঁ, আমি চন্দ্রিল দুজনে একসাথেই জয়েন করেছিলাম। চন্দ্রিল তখন অলরেডি SRFTI পাস আউট, কিন্তু আমি প্রায় ভ্যাগাবন্ডের মতো জয়েন করেছিলাম। করে কিন্তু আমি ইনহাউস ডিরেক্টর হিসেবে প্রথম মানে অ্যাকশন কাট বলাটা আমার তারাতেই। তো তারা তারপর যেরকম ভাবে ভেবেছিলাম যতটা মানে বড়ভাবে তারা কাজ করবে, সেটা একটা পয়েন্টের পর বুঝলাম আর করতে পারছে না, অনেক রকম সমস্যা ছিল। তখন ভাল লাগছিল না। তখন আমি বললাম যে এই সব কিছু ছেড়ে ছুড়ে অডিও ভিজুয়ালে জয়েন করলাম, এরপর কি করব জানি না আর কি। তখন ঋতুদা ওই সময় তিতলি তৈরি করছে, তো আমায় বললো তুই অ্যাসিস্ট করতে চাস? হ্যাঁ নিশ্চয়ই করতে চাই। তখন বললো আমার টিমটা স্ট্রং, তুই একটা অবজারভার বা এরকম হিসেবে তুই জয়েন করে দেখ কি হয়। তো সত্যি বলতে কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেই নাম গেছে, আসলে আমি কাজ করেছিলাম অবজারভার। কিছুই করিনি, মানে 4টে ফুট কাটা। আর মানে একটা সিনেমাতে একটা যে ভ্যালু এডিশন বলে না, আমার সাথে অন্যান্য যারা অ্যাসিস্ট্যান্টরা ছিল তারা খুব নামজাদা ডিরেক্টর পরে হয়েছে, যেমন রাজীব কুমার, ও দারুণ কাজ করেছিল। আমরা হচ্ছে সব সেকেন্ড লিগ অফ অ্যাসিস্ট্যান্টস, ফার্স্ট লিগটা কিন্তু আরো উঁচু, তারা আর কি আরো। আমাদের সেকেন্ড লিগে ছিলাম আমি, রাজীব কুমার আর শারণ দত্ত। ঘটনাচক্রে সবাই আমরা ছবি বানিয়েছি কোনো না কোনো সময়। তুমি তাহলে তিতলিতে তেমন কিছুই করনি? কিছু করিনি। আর তিতলিতে গিয়ে ওই সময় 4টের পর থেকে কুয়াশা নেমে আসতো, মানে প্রচন্ড ডিপ্রেসিং একটা ওয়েদার। আমি ভাবতাম দূর 1 মাস ধরে লাভাতে পড়ে আছি, আমি কবে শেষ হবে বাড়ি যাবো। আমি বুঝতে পারতাম যে কিছু কাজ করছি না। লাভাটা খুব একটা না, একমাত্র একটা বড় জায়গা ছিল, সেটা হচ্ছে কল্যাণদার সাথে ওখানে আলাপ হয়েছিল। কল্যাণদার সাথে আলাপ হয়েছে, আর কল্যাণদা যে অত বাংলা সাহিত্য পড়ে জানতাম না, অনেক গল্প করতাম, উনি অনেক গল্প করতেন। দারুণ মানুষ, দারুণ গপ্পবাজ মানুষ, শিক্ষিত মানুষ। তাহলে তুমি ওপেনটি বায়োস্কোপের সময় আমাকে রনিদা বলছে যে আমার মনে হচ্ছে না এটা অনিন্দর প্রথম কাজ, মানে সেটাও শর্ট টেকিং থেকে শুরু করে, ধরো যেই সিনটাতে রনিদা ছাদে অন্ধকারে ফোয়ারাকে বোঝাচ্ছে ফুটবল নিয়ে, লাইফ নিয়ে, সেখানে অনেক ডিরেক্টরের প্রলোভন হবে যাই কেটে একটু সামনে চলে যায়, একটু মুখটারও স্পষ্ট করে দেখাই। সেখানে ওই চ্যালেঞ্জটা নেওয়া যে দুজন কত দেখাবোই না, বা ঋত্বিক টুম্পাদি দুজনে স্টিল ফটোগ্রাফ, তার মধ্যে দিয়ে সংলাপ চলছে, এই যে গল্প বলার টুল হিসেবে এগুলোকে পাওয়া, এগুলো কিভাবে পেলে? মানে সিনেমা দেখার জন্যই। আর একটা জিনিস হয়েছে যে আমারও একটা সন্দেহ ছিল যে একটা আস্ত সিনেমা আমি তৈরি করতে পারবো কিনা, যেরকম সবার থাকে। আর আমরা তো ভীতু প্রজন্ম, সবসময় মানে একটা মনে হয় যে হবে তো, এরকম একটা ব্যাপার। আমি ওপেনটি বায়োস্কোপে প্রথম দিনের শুটিংয়ের গল্পটা বলি। প্রথম দিন শুটিং করব, আমাদের ব্যান্ড বাইরে শো নেয়নি, পুজোর শুটিং হবে। দীনেশ তো মারা গেছে, দীনেশ ওই ছবিটার একটা খুব বড় রোল প্লে করেছিল, পুরো প্রোডাকশনটা অ্যাকচুয়ালি ও সামলেছিল। ইনফ্যাক্ট সুজিতদা বলে দিয়েছিল দীনেশকে যে অনিন্দ নতুন ডিরেক্টর, ওকে কিন্তু দেখিস। তো সত্যি বকা ঝকাও দিত মাঝে মাঝে আমাকে।
পরের দিকে প্রচুর ঝগড়াঝাঁটি করেছি। তো দিনেশ একটা পুজো ব্যবস্থা করেছে, ওর পাড়ার পুজো, সেখানে আমি শুটিং করবো। ওপেন টিভাস্কোপে আমার প্রথম শ্যুট হচ্ছে সেটা। আর একটা আশ্চর্য গন্ডগোলে আমার মানে যে যার করার কথা ছিল ডিওপি হিসেবে, সে একটা অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, তাকে আমি পাইনি। ফলে ফলে ছবিটা, ওই শুটিংটা 7 দিন আগে আমার ডিওপি চেঞ্জ হয়েছে। আচ্ছা, সেটা নিয়েও আমার একটা টেনশন আছে। সেই ডিওপি বলেছে, মানে গোপী ভাগাত বলেছে যে আমি কিন্তু গিয়ে এখন স্ক্রিপ্ট শুনতে পারবো না, আমি একটা সিনেমা শ্যুট করছি। ফলে আমি ওই রাত্রিটা করে দিতে পারবো, কারণ আমার দিনে শুটিং আছে, আমি রাত্রির থেকেই শ্যুট করতে পারবো। ফলে যে ডিওপি আসছে আমার আমার ছবি করতে, সে আমার স্ক্রিপ্ট জানে না। আমি একটা নড়বড়ে তখন ডিরেক্টর, মাঝরাতে শুটিং করব, তো গেছি আমি, আমার তোলা হচ্ছে যে দুর্গাপুজোর ভিড় তুলবো, নানা রকমের ওইসব টাগরদোলা তুলবো। তো গিয়ে আমার মনে হচ্ছে বাড়িটা জমজমাট একটা ব্যাপার, ওখানে দাঁড়িয়ে আছি হাঁ করে। এবার মেকআপ করতে যত সময় লাগে আমার আইডিয়া নেই। একটা শর্ট রেডি হতে হতে আমি গিয়ে, আমরা 9টায় পৌঁছেছি, 12টায় গিয়ে শর্ট রেডি হলো, ততক্ষণে পুরো ভিড়টা পাতলা হয়ে গেছে। আমি তো আতঙ্কে ছোটাছুটি করছি, এবার কি করবো, কোন লোক নেই, মানে লোক যে ওখান থেকে চলে যেতে পারে আমার আইডিয়া ছিল না। তার মধ্যে গোপীদা এসছে প্রথম, সে জানে না কি শুট করবে, আমি এটাকে দেখাচ্ছি, সেটা শুট করছে, এটা তুলছে, মানে আর শটগুলো দেখতে ভাল লাগছে না, হয় না যে একটা শট দেখে তো বোঝা যায় এটা যে গন্ধ পাওয়া যাচ্ছে কি। হ্যাঁ, টেলিটা আনেনি, কারণ টেলি রিকোয়ারমেন্টে ছিল না। ফাইনালি যখন শুটিং হয়ে গেল, প্রচন্ড মন খারাপ হয়ে গেছে। আমার মনে হলো যে ছবি করাটা আমার দ্বারা হবে না। তাই আমার মনে আছে আমি ওই সারা রাত্রির জায়গা, ভোরবেলা ফিরেছি, আর প্রচণ্ড মন খারাপ নিয়ে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। আমার মনে হচ্ছে যে ছবিটা করাটাই জন্মের মতন বাদ হয়ে গেল, যত ইচ্ছে থাকে। এর প্রায় 1 মাস পরে আমি মূল ছবিটা শ্যুট করতে শুরু করেছি, পুজোর পরে, নভেম্বর থেকে শুটিং শুরু হয়েছে। নভেম্বরে প্রথম যখন শট নিচ্ছি বাবিয়া তখন সদ্য সাইকেল চালানো শিখেছে শটটা দেবে বলে, আর শটটা ও 17 বার বোধহয় টেক দিয়েছিল ফার্স্ট শট, কারণ প্রত্যেকটা এরকম দুলে যাচ্ছে সাইকেল। ওই শটটা যখন আমি নিলাম, নিয়ে আমার মনে হলো না এইটা একটু ছবি দেখতে লাগছে। ছাদে গিয়ে একটা শট নিলাম, ওই সাইকেলের শটটা, সাইকেল করে যাচ্ছে, আমি দেখলাম উল্টো দিক থেকে না জল দেয় না, ভারী যাচ্ছে, এমনিই যাচ্ছে। আমি কবিতাকে বললাম ওকে নিয়ে কম্পোজ করো, তো ওটা পাসিং পেলাম আমি। ওই পাসিং সম্বন্ধে একটা প্রথম আইডিয়া হলো যে একটা শটকে এভাবেও দেখা যায় যে একটা পাস করে চলে যাবে। ওইটা তুলে মনে হলো না এই ইমেজটা মোটামুটি আমি যেরকমটা ভাবছি তার অনেকটা কাছাকাছি যাচ্ছে। আর আরেকটা জিনিস আমি বুঝেছি যে একটা শুটিং ইউনিটে 100 থেকে 150 লোক থাকে, সেই লোকগুলো কিন্তু হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি যত শেখি থাকবো, সিনেমাটা তত ওরকমই হবে। ফলে আমি এইটা ফার্স্ট ডেতে বুঝেছিলাম যে আমি ঠিক করি বা ভুল করি, কনফিডেন্ট থাকবে, আমাকে একটা কল নিতে হবে যে এইটা আমি নেব, এইটা আমাকে জোর গলায় বলতে হবে। এই জোর গলায় বলাটা আমি যবে থেকে শুরু করেছি, আমি ছবিটা করতে পেরেছি যে এইটা হবে আর এইটা হবে। তাহলে তুমি বলা যায় যে মানে হাত নোংরা করতে করতেই শিখেছো আর কি, মানে জলে ঝাঁপ দিয়ে তারপর সাঁতার শিখেছো। একেবারে আমার সাথে যারা কাজ করেছে, একমাত্র একটু অভিজ্ঞতা ছিল দেবুদা, ওই ছবির অ্যাসোসিয়েট। দেবুদার একটু অভিজ্ঞতা ছিল। প্রসেন, ও কোনোদিন জীবনে সিনেমা করেনি, মানে আমাদের প্রসেন ওই ছবিটাতে কি ভালো কাজ করেছে ভাবা যায় না। এবং একটু একটু করে যখন ইউনিট বুঝতে পারছে যে আমরা 90s তুলছি, তারা তো প্রথমে বুঝতে পারেনি। ও মা, তারাই দেখি রাজ্যের জায়গা থেকে এই কে একটা পুরুত দেখে আনছে, ওইখান থেকে ঘুগনিওয়ালা যাচ্ছে, কে আটকে রেখেছে এই দেয়ালে এইটাকে, মানে গোটা ইউনিট যে ওইভাবে ইনভলভ হয়ে যেতে পারে। আমার ওপেনটি শুটিংটা, ওই প্রসেসটা আমার চিরকাল মনে থাকবে। ছবি যদি নাও চলতো, আমি বলছি অত আনন্দময় প্রসেস আমার জীবনে আর ঘটে। ছবি শেষ হয়েছে যেদিন, অবভিয়াসলি প্রত্যেকে কান্নাকাটি করেছিল, বাচ্চারা তো বটেই। আমার খুব গায়ে কাটা দিয়েছিল। আমি জানি এটা লোকে বলবে আবেগলাপনার কেন, এমনিতেই একটা হিট ছবির হিট গান, তাও যখন অমিতাভ বচ্চন তোমার ছবির গানে নাচছে, পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবি পিকুতে, তখন কিন্তু আমার একটা গায়ে কাটা দিয়েছিল। জাতীয় পুরস্কারটা কিরকম, মানে কি হলো? তোমরা তো কোনোদিন এসব টাবনি না, তুমি যে গানই করবে সেটাই ভাবনি, সেখানে জাতীয় পুরস্কার কোথা থেকে? জাতীয় পুরস্কার আগে আমি খুব একটা পুরস্কার পাইনি। আমি যা পুরস্কার পাওয়া সব কলেজ লাইফে পেয়েছি। কলেজে পুরস্কার পাওয়াটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। তারপরে গান নিয়ে কোথায় পুরস্কার পেয়েছি? কিছুই পুরস্কার পাইনি। চন্দ্রবিন্দু সেভাবে কখনো পুরস্কার পাইনি। এই গোল্ডেন ডিস্ক পেয়েছে,
গোল্ড ডিসপ্লে যেখানে Gold পুরস্কার display, পাওয়া, হ্যাঁ। ওটা তো একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, ওটা কিছু করার নেই, ওটা হ্যাঁ, স্ট্যাটিস্টিক। কিন্তু যতবার আমাদের এই বিভিন্ন সঙ্গীত সম্মান হতো, আমরা আমাদের কিছু একটা নমিনেশন হয়েছে, আমরা খুব যে পেতাম এমনটা না। কুলিন কুলিন ছিল না খুব একটা। পেতাম না, মানে আমি জানি না কেন, অন্য কিছু হয়তো, মানে হয়তো মানে কপালটাও ঠিকঠাক ছিল না। ফলে সেই জন্য যখন এই অন্তহীন করছি, যখন অন্তহীন লিখেছি, অন্তহীনের সবকটা গান কিন্তু অ্যাকচুয়ালি লেখা হচ্ছে 3.5 দিনে। মানে আমি আমার চন্দ্রিলে যাওয়া থেকে সেদিন থেকে লিখতে শুরু করেছি, তারপর ছিলাম আমরা 3.5 দিন, অ্যাকচুয়ালি 3 দিন। মানে লাস্ট গানটা যাও পাখি বলো যখন আমরা ফিরে আসছি, তখন ওরা বললো যে তোদের টিকিট কাটা, তো মানে কত টিকিট ওরা চেঞ্জ করা মুশকিল, তো ওটা কলকাতা গিয়ে লিখলেও হবে। আর আমার মনে আছে চন্দ্রিলার আমি পার্টিটায় জয়েন করবো, রাতে একটা পার্টি হচ্ছে, তাতে চন্দ্রিল বলছে না গানটা পুরোটা লিখে নিয়ে তারপর পার্টি যাও, এবং গানটা লিখে নিয়ে তারপর আমরা পার্টি করতে গেছি। ফলে খুব অল্প দিনে লেখা। একটা এক্সিকিউটিভ টাওয়ার বলে হোটেলে ছিলাম, ওই হোটেলটা, ওই একটা রুম আমি আর চন্দ্রিল শেয়ার করতাম, দুজনেই নানা রকম একটা প্রায় মানে খেলা করা একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছিল আমার যদ্দূর মনে পড়ছে। তোমরা দুজনেই তো কাউকে কটু কথা বলতে পারো না, না তুমি না চন্দ্রিলদা। সেখানে তোমাদেরই কোনো এক গুরুজন মুঠোর রুমাল সোহাগে লাল নিয়ে প্রচুর কথা বলছিল, তাকে তুমি বেশ দু কথা শুনিয়েছিলে যে যদি থাকে সোহাগে লালটাই থাকবে, না হলে থাকবে না। এটা কি তোমার মনে আছে? হ্যাঁ, মানে তারও একটা পয়েন্ট ছিল, সেই বলার চেষ্টা করছিল যে চন্দ্রবিন্দু, হ্যাঁ চন্দ্রবিন্দু এখানে লিখছে, তো চন্দ্রবিন্দু দুজন এরকম গীতিকার যাদের থেকে আমাদের, মানে যাদের কাছে এরকম আমরা গান শুনে এসেছি, তো তারা সোহাগ শব্দটা কেন ব্যবহার করবে, একটা আর্কেইক শব্দ, মানে এখানে কেন প্রয়োগ করা হবে। এবং আমরা, সেও ঈষৎ পানাসক্ত ছিল, আমরাও ছিলাম, তাকে আমরা বোঝাবার চেষ্টা করছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে যে এই ধরনের প্রয়োগ হতে পারে, যে প্রয়োগটা অন্যরকম শুনতে লাগবে, হোক না আর্কেইক শব্দ। দুপুরের খামোকা খেয়ালে শেষটা হচ্ছে একদিন গোধূলি বালক, গোধূলি আলোকে, হ্যাঁ, সে করে মানতে চাইছিল না সেটা। তো ফলে মানে জেনারেলি যেটা বলার কথা না, আমি বলেছিলাম যে ওটা যাবে এই কারণে, ওটা আমরা লিখেছি বলে। এই কথাটা বলাটা উচিত হয়নি, এটা খুবই খুবই অ্যাডামেন্ট একটা ঘোষণা, কিন্তু এছাড়া তাকে বোঝানো যাচ্ছিল না, কি করব। তারপর ন্যাশনাল অ্যাওয়ার্ডের খবরটা কখন কিভাবে এলো? তখন আমি রোববারের অফিসে ছিলাম, কি খবরটা না প্রথম দিয়েছে আমি ভুলে গেছি। হ্যাঁ, কি খবরটা প্রথম দিয়েছে আমি ভুলে গেছি, কিন্তু তখনই ঋতুদা ফোন করেছিল। তো ঋতুদা ফোন করে জানিয়েছে, এবং আস্তে 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 খুব হই লেগে গেল আর কি। মানে এরকম একটা অ্যাওয়ার্ড পাওয়ার পর যে এত লোক ফোন করতে পারে, এটা আমার কাছে খুব আশ্চর্য একটা ব্যাপার ছিল। আর চন্দ্রিলও ছিল ওই সময়, ফলে আমরা একই সময়ে ছিলাম, খুব মজা হয়েছিল, খুব মজা হয়েছিল। তখন তো তোমরা দুজনেই এটা স্বপ্নের মতো, আমরা যে হ্যাঁ হঠাৎ করে একটা অ্যাওয়ার্ড পেয়ে যাবো, সেটা আবার জাতীয় পুরস্কার, সেটা নিয়ে এত মাতামাতি হবে, তক্ষুনি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে ছুটলাম। অন্তহীনের একটা, মানে অন্তহীন নিয়ে আমরা মজা করে বলতাম যে অন্তহীন সিনেমাটা আসলে অন্তহীন পার্টির সমাহার। এত পার্টি হয়েছে, মানে এন্ডলেস নাম্বার অফ পার্টিস। আমরা ইনফ্যাক্ট বাড়ি ফিরে বকুনি খেতাম এরকম আর কি। তো সেখানে এইটা হয়তো ওই পার্টির আর কি, মানে আইসিং অন দ্য কেক, একদম শেষটা বাকি ছিল এইটুকুর জন্য। খালি শান্তনু ওই অ্যাওয়ার্ডটা পেলে আমাদের সবচেয়ে সুন্দর। প্রিন্ট মিডিয়া তো তুমি ছেড়ে তার আগে চলে গেছিলে অডিও ভিজুয়াল, তারপর আবার প্রতিদিনে ফিরলে কি ঋতুদাই নিয়ে এলো নাকি? ঋতুদা নিয়ে এলোই, মানে খুব কমন পারসেপশন, যেহেতু ঋতুদা জয়েন করেছে তারপর আমি জয়েন করলাম। আসলে ঘটনাটা হয়েছিল যে একজন লোককে ওরা খুঁজছিল, যে মানে ঋতুদা তো রোজ অফিস আসতে পারবে না, যে পুরো ম্যাগাজিনটা দেখবে, যে রান করবে। ওই সময় আমাকে অ্যাকচুয়ালি প্রথম যোগাযোগ করে প্রতিকৃত, প্যাট বলে ডাকতাম আমরা যাকে। প্যাট আমায় বললো যে একটা ম্যাগাজিন এরকম হচ্ছে, ঋতুদা এডিটার, ঋতুদাকে তুমি তো চেনো, ঋতুদা তোমার সাথে একটা সুসম্পর্ক রয়েছে, এবার তুমি যদি কাগজটা দেখো তাহলে আমাদের খুব ভালো লাগবে, তুমি কি জয়েন করবে, তুমি তাহলে একদিন আসতে পারো। হ্যাঁ, দেখা করবো। যখন দেখা করতে যাচ্ছি, মানে হয় না যে একটা সময় যখন কাজ নেই, কোনো কাজ নেই, কি করবো বুঝতে পারছি না। আর যখন কাজ আসার পরপর আসে, তার দুদিন আগে আমায় রিনাদি ফোন করেছে। রিনাদি ফোন করে বলছে যে তুই কি করছিস এখন? আমি কিছু করছি না, এক্ষুনি আয়। কোথায়? কলকাতা টিভির অফিস।
তখন ওরা খুলছে বড় করে? খুলে ফেলেছে। আচ্ছা। রিনাদি, তুই এক্ষুনি ইনহাউস ডিরেক্টর হিসেবে কেন জয়েন করে যা। তা আমি বললাম যে এটা একটা বিরাট একটা কাজের অফার, রিনাদির সাথে তারা কাজ করিনি কখনো ওইভাবে, কি টাকা পয়সা নিবি, মানে একদম খুব রিনাদি তো খুব মানে মানে একদম ওরকম রেখে টেকে কথা বলে না। তাহলে টাকা পয়সার রফা হলো, সেখানে শিলাজিৎ রয়েছে কলকাতা টিভিতে। তো আমি চাকরিটা মানে নিয়েও তখনও সই সাবুত করিনি, কিন্তু আমি ভাবছি যে আবার একটা অডিও ভিজুয়াল জয়েন করব, তখন অনুষ্ঠানের প্রবল চাপ, আর আমি জানি অডিও ভিজুয়ালে কীরকম চাপটা থাকে, দুটো ম্যানেজ করব কি করে, এইটার মধ্যে প্যাটের ফোন। তো যখন আমি গেলাম তখন আমি বললাম সৃঞ্জয়কে যে আমি কিন্তু একটা চাকরি কমিট করেছি জয়েন করব বলে, আর ওরা এরকম একটা টাকা দেবে বলেছে। সৃঞ্জয় বললাম আমাদের এত ছোট অফিস, তোমাকে ওরা যা অফার করেছে তার হাফও দিতে পারবো না, কিন্তু তুমি এটা ভালোভাবে করতে পারবে, নিজের মতন করে করতে পারবে। আমি বললাম আমার অফিস, আমার গান আছে, এটা আছে, সেগুলো আমায় ছাড় দিতে হবে, ওসব নিয়ে ওদের অসুবিধা ছিল না। আমিও কনসালটেন্ট হিসেবেই জয়েন করলাম। আমার খালি মনে হলো যে একটা অডিও ভিজুয়াল জয়েন করবো, এই গানের সব কিছুকে সামলে করতে পারবো তো, তার জায়গায় প্রিন্টটা জয়েন করলে এটা আমার চেনা জায়গা, পুরনো জায়গায় আমি ফিরছি, আমি প্রিন্টটা জয়েন করলাম বেশি টাকা পয়সার লোভ না করে। এই জয়েন করা 3 মাসের মধ্যে কলকাতা টিভি অ্যাকচুয়ালি অপারেশন তখন আস্তে আস্তে ওদের গুটিয়ে গেল, রিনাদি ছেড়ে গেল, সবাই ছেড়ে টেড়ে গেল, সুমন বাবু। হ্যাঁ, মানে আমি বলছি ওই ডিসিশনটা যে কি সাপে বড় হলো। আর সত্যি সত্যি একটা রোববারের মতো ম্যাগাজিনের জন্ম হলো, যে ম্যাগাজিনটা আমরা অ্যাকচুয়ালি একটা লাইফস্টাইল ম্যাগাজিন করবো বলে এসেছিলাম। সত্যি সত্যি আমাদের তো প্ল্যান ছিল একটা লাইফস্টাইল ম্যাগাজিন। আচ্ছা। সেই লাইফস্টাইল ম্যাগাজিনটা যে কালক্রমে একটা সাহিত্য পত্রিকা হয়ে দাঁড়াবে, সেটাও বোধহয় খুব মানে 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 পূর্ব নির্ধারিত কিছু ছিল না। ওটা যে হলো কিভাবে সেটাই আমার খুব আশ্চর্য লাগে। চতে গোল্ড ডিস্ক পাওয়ার আগে চন্দ্রবিন্দুর যে যাত্রা, তার মধ্যে গাধা আছে, ত্বকের যত্ন নিয়ে আছে, আর কিছু আছে, তারপরে আর জানি না আছে, আর জানি না গাধা, ত্বকের যত্ন, তারপর 4th অ্যালবাম হচ্ছে চন্দ্রবিন্দু চতুর্থ চমক। চতুর্থ চমক, চয়ের পর মনে হচ্ছে ডাকনাম। তাহলে এই যে চতে গিয়ে গোল্ড ডিস্ক পাওয়া, এইটা কতটা আলাদা ছিল, মানে কারণ অলরেডি তখন কিন্তু ফিজিক্যাল সেল কমা শুরু হয়ে গেছে, চয়ের সময়ও না, মানে অনেক গোল্ড ডিস্ক পেয়েছো মানে তো হতেই, মানে আমরাই কিনছি, কিন্তু তাও মানে চয়ের বিক্রি কয়েক লাখ ইউনিট। হ্যাঁ, ওটা কিভাবে মানে কিভাবে সেলিব্রেট করেছিলে, বা হোয়াট ওয়াজ ডিফারেন্ট ইন চ, যেটা আগের গুলো হয়নি, নাকি চ শোনার পর বাকিরা অন্যগুলো শুনেছে? আমার মনে হয় ইন রেট্রোস্পেক্ট একটু একটু করে ওই বাবলটা তৈরি হচ্ছিল চন্দ্রবিন্দু। মানে চন্দ্রবিন্দু ভালো গান করে, চন্দ্রবিন্দুর লিরিক খুব অন্যরকম, চন্দ্রবিন্দুর গানগুলো খুব ধরন আলাদা, একদম খুব প্রিচি এরকম নয়, মানে নানা রকম বিষয় নিয়ে তারা গান করে, এগুলো একটা ছিল আমাদের একটা খুব নিশ, অলরেডি তখন একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে। তারা একটু কট্টর ছিল, মানে হ্যাঁ, মানে চন্দ্রবিন্দুই তো এরম বলে যদি বলো হ্যাঁ গাইছে বা এই ধরনের, কিন্তু তখনও সে অর্থে যাকে বলে একদম ওই মাস স্কেলে আমরা যাইনি। ছ অ্যালবামটার আগে এমন কিছু কিছু ঘটনা ঘটছিল, তাতে মনে হচ্ছিল মানে অ্যালবামটা হওয়ার পর থেকে কোম্পানিও খুব খুশি ছিল, কোম্পানিরও মনে হয়েছিল যে এটা একটা এমন অ্যালবাম, ও যাদেরই শুনিয়েছে তারা খুব মানে গোটা মানে ট্রেডটাই আর কি, ট্রেড মার্কেটটাই ভীষণ এক্সাইটেড ছিল অ্যালবামটা নিয়ে। তো কিছু একটা ঘটছে। চ হচ্ছে সে অর্থে আমাদের প্রথম ফর্মাল রিলিজ, যেটা শঙ্খবাবু এসেছিলেন মিউজিক ওয়ার্ল্ডে লঞ্চ করতে, তার সাথে ঋতুপর্ণ ঘোষ আর মমদি ছিলেন। চ বেরোনোর পরদিন থেকে ওটা 1 নম্বরে ওঠে, ওই ওদের যে বেস্ট সেলার লিস্ট ছিল সেখানে। চ নিয়ে প্রভূত লেখালেখি শুরু হয় পুজোর আগে ফলে ওই পর পুজোতে সব পুজোতেই দুনিয়া.com বেজেছে। মানে অনেক গান আছে সেগুলো পরে পরে ডিসকভার্ড হয়েছে, কিন্তু প্রথম যে হিটগুলো তার মধ্যে একটা হচ্ছে দুনিয়া.com, এবং ওটা আমাদের তারার থ্রুতেও একটু পৌঁছেছিল কানে। হ্যাঁ, মানে চ কিন্তু সত্যি এরকম হই ফেলে, এই হই ফেলে দেওয়াটা আমি বলছি যে এতটা হই পড়বে বুঝতে পারিনি আমরা, ফলে জীবন একটু একটু করে বদলাতে শুরু করলো। যে কোনো জিনিস যখন এত বড় স্কেলে হিট হয় তার কিছুটা প্রভাব তো ডেফিনেটলি আমাদের নিজেদের চলার পথে এসে পড়বে।
30 বছরের কাছে তোমাদের এখন জার্নির ব্যান্ড শুরু হয়েছে 89, 89, তাহলে আরো বেশি। আর আমাদের লাইভ পারফরমেন্সের 30 বছর বলবো, তার হ্যাঁ। কারণ আমাদের এই লাইন আপটা শো করতে শুরু করছে 95 থেকে। হ্যাঁ, তো সেদিক থেকে দেখতে গেলে সেইটার 30 বছর আমাদের হচ্ছে। 30 বছর আমরা গিয়ে চলেছি কলস। আর ব্যক্তিগত লাইফ প্রায় এখন তুমি লেক গার্ডেন্সের লোক, চন্দ্রিলদা অন্য জায়গায় কাজ করছে, তুমি অন্য জায়গায় কাজ করছো, উপলদা অন্য জায়গায় কাজ করছে, কিন্তু এই বন্ধুত্বটা, এই ম্যাজিকটা তিনজনের মধ্যে বা এই পুরো ব্যান্ডের মধ্যেই, অবশ্যই সুরজিৎ দা, রাজশেখর দা সবাইকে ধরে, এইটা কি করে রেখে দিতে পেরেছো যেখানে অনেক ব্যান্ড ভেঙে যায়? আমরা একটা ক্যাচ লাইন অনেকদিন আগে চন্দ্রবিন্দুর জন্য ভেবেছিলাম, যে একটা দিন থাকে না যে টাটা স্টিল, উই অলসো মেক স্টিল, এরকম একটা ক্যাচ লাইন। তো আমরা ভেবেছিলাম যে চন্দ্রবিন্দুর আমরা একটা কিছু দেব, যে চন্দ্রবিন্দু আমরা পিছন পাকা নই, এরকম একটা লাইন দেব। তো এটাই এক কারণ যে তোমরা পিছন পাকা নও। একটা বড় কারণ, বন্ধুত্বে সত্যি সত্যি একটা জায়গা আছে মানে। আর আমাদের ব্যান্ডে না ডিভিশনগুলো খুব স্পষ্ট, কে কোনটা করবে, কি করবে, কাকে এগিয়ে দেওয়া হবে, এসব নিয়ে বাকিদের কোনো মাথা ফাটাফাটি নেই, একদম নেই। মানে আমাদের ব্যান্ডের লোকগুলো উল্টো বড়, মানে সুরজিৎ আমাদের দেখতে গেলে ব্যান্ড মাস্টার, এই অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে বাজনাবাদি, মানে সুরজিৎ সেদিক থেকে দেখতে গেলে তো অলমোস্ট লাইক আমার শিক্ষকও বটে আর কি। ভাবো এই এবড়ো খেবড়ো রঙের মিউজিকটা। হ্যাঁ, এবারে ও কিন্তু ভুলেও, আজকে সুরজিৎ এখানে যেতে হবে, আজ এর পার্টি আছে, কোনো দিন ভুলেও যাবে না। মানে আমি বলছি এইটা চন্দ্রবিন্দু এরমই, মানে স্বাভাবিকভাবে লোকে যেটা চট করে চলে যায় বা যা করে তার থেকে চন্দ্রবিন্দু আলাদা। ফলে আমার মনে হয় আমাদের কম্বিনেশনটা খুব ওয়ার্ক করে গেছে, ভীষণভাবে ওয়ার্ক করে গেছে। এবং প্রত্যেককে খুব স্পেস দেয়। আজকে আমি যদি ছবি করতে যাই, আমি যখন ওপেনটি বানিয়েছি, চন্দ্রবিন্দু তো জানতো না আমি ওপেনটি করে কি করব, কিন্তু আমাকে ওই সময়টা সবাই অ্যালাউ করেছে যে আমি ওই সময়টা গান না গিয়ে, কিন্তু আমি নভেম্বর ডিসেম্বর আমি শুটিং করেছি। সত্যি একদম পিক সিজন করেছি তো। এবং তার আগে নিশ্চয়ই তোমার প্রি প্রোডাকশনেও খানিকটা সময় গেছে। এটা কে অ্যালাউ করবে? মানে আমি বলছি যে এটা আমাদের ব্যান্ড বলি এভাবে আর কি, একটা এরকম বন্ডিং বা সবকিছু রয়ে গেছে। তুমি শঙ্খ ঘোষের কথা বললে, এই প্রসঙ্গে আমার জুজুর সেই অন্নপ্রাশনটা মনে পড়ে যায়। তখনও শঙ্খবাবু বেঁচে, তোমার বাবা বেঁচে। তোমার বাবার সাথে তোমার চোখটা পুরো একরকম, একদম একরকম ছিল জেঠুর চোখটা। তো তুমি এই নিজের প্রতিদিনের কারণে বলো, চন্দ্রবিন্দুর কারণে বলো, আনন্দবাজারের কাজ করার সময় বলো, বা ফ্রিল্যান্স করার সময় বলো, তুমি শঙ্খবাবু থেকে, জয় গোস্বামী থেকে সুনীল বাবু, অনেকের সান্নিধ্য পেয়েছো। তুমি কার দ্বারা খুব প্রভাবিত হয়েছে এবং যাদের যাদের পড়ে তুমি এসেছিলে তাদের মধ্যে কারোর দ্বারা খুব প্রভাবিত হয়েছো ব্যক্তি জীবনে মিশে? একদম চিনতাম না, অথচ খুব প্রভাবিত হয়েছি সন্দীপন পড়ে। আচ্ছা, ভীষণ একটা বড়, খুব অল্প চিনতাম। যুগান্তরে চাকরি করার সময় দুদিন ওনার কাছে হিন্দি গান শুনেছিলাম টানা। ইনফ্যাক্ট উনি আন্তাক্ষরীও খেলতে চেয়েছিলেন, সেটা হচ্ছে শ্যামল গঙ্গোপাধ্যায়। ধুতি পাঞ্জাবি পরে রাজপুত্রের মতো একটা মানুষ, গোলগালের সুন্দর উল্টানো চুল, বাপরে বাপ। তো আমার ভীষণ প্রিয় লেখক, যার সাথে বহুবার কথা বলার চেষ্টা করে ভীষণভাবে ব্যর্থ, কিছুই তিনি বলতেন না। উনি খালি পরোটা আলুর দম এসব নিয়ে কথা বলতেন। অথচ আমার মতে তার মতন এরম সাররিয়েল লেখক বাংলায় আর আসেনি। অতীন বন্দ্যোপাধ্যায় আমার কলিগ ছিলেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে সত্যিই আমার মনে হয় যে আমি খুব সৌভাগ্যবান। মানে সুনীলদার সাথে কাজ করিনি কখনো, কিন্তু সুনীলদা আমাদের অ্যালবাম লঞ্চ করেছেন। সত্যি বলতে কি আমাদের যৌবন কালটা বা কৈশোর কালটা অনেকটা সুনীলদাকে ঘিরে ছিল। কৈশোরে চেপে ধরে ক্যারাম গাঙ্গুলি, যৌবনে চেপে ধরে সুনীল লিখেছেন, ওটা একদম অ্যাপ্ট লাইন। তখন সুনীল গাঙ্গুলির কৈশোর যৌবনে যে প্রভাব তার কবিতার, মানে প্রেমিক সুনীলের, হ্যাঁ প্রেমিক সুনীলের, এই হাত ছুঁয়েছে নীলার মুখ, হ্যাঁ মানে আমি বলছি যে, বা ওই যে সত্যবদ্ধ অভিমানের লাইনগুলো, হ্যাঁ ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দ্রের মনে, অবিশ্বাস্য। মানে আমি বলছি যে সুনীলদার একটা ভীষণ প্রভাব ছিল। এমনকি গদ্য লেখাতেও সুনীলদার একটা গদ্য পড়েছিলাম,
মানে এত এত রিলেটেবল ছিলেন। মানে সুনীলদা বলছে রাস্তায় বেরিয়ে বাবার সাথে দেখা হয়েছে, বাবা উল্টো দিক থেকে আসছেন, তুমি লিখছেন যদি মা আসতো তাহলে মাকে বলতে পারতাম মা চলো তোমায় এগিয়ে দিয়ে আসি বাড়ি অব্দি। কিন্তু একটা বড় হয়ে যাওয়া ছেলে তার বাবার সাথে উল্টো দিক থেকে দেখা হয়ে গেলে সে আর কিছু, তার কোনো কথা থাকে না, হ্যাঁ সে কিছু বলতে পারে না। এই যে সত্যি এই কথা যে অবজারভেশন, মানে মানে আমি বলছি এটা না আমার আমার জীবনযাপন বা আমার বেড়ে ওঠা তার সঙ্গে ভীষণভাবে সুনীলদা কোথাও জুড়ে রয়েছে। অবশ্যই যখন প্রেমে পড়ার সময় কাউকে ইমপ্রেস করতে গেছি তখন জয়দার প্রেমের কবিতার লাইন লিখে দিয়েছি। জয়দার সাথে যে পরবর্তী সময় একসাথে কাজ করার এতটা সুযোগ হবে, এতটা নৈকট্য হবে, একটা অবিশ্বাস্য ভালো আমাদের মানে বন্ডিং ছিল। জয়দা টিফিন টাইমে বেরিয়ে রোজ এসে সুজি বিস্কুট খাওয়াতেন। মানে আমার নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা ঋতুদা জয়দার হাতে রিলিজ হওয়া বই, ইনফ্যাক্ট জয়দা নিরুদ্দেশের ভূমিকাও লিখে দিতে চেয়েছিলেন। তো আমার মানে খুব লোভ হয়েছিল, কিন্তু একটা সময় মনে হচ্ছিল আমার জীবনের প্রথম বই, যদি ভূমিকাই প্রথম বই জয়দার মতো লোকে দিয়ে এরকম একটা মানে লেখাবো, যে দূর, তার থেকে নিজে নিজে যা পারি করি। তারপর মানে আফটারঅল জয় গোস্বামী না, তাকে তো একটা জায়গায় রাখতেই হবে আমার। আর তখন না মানে সেদিক থেকে শঙ্খবাবু, আমি শঙ্খবাবুকে মিট করেছি আর আড্ডা মেরেছি, হ্যাঁ খুব অল্প, মানে অন্যরা যত সঙ্গ করেছে আমি অত সঙ্গ করিনি, কিন্তু যতটুকু করেছি সেটার মধ্যেও কিন্তু ওনার যে অসম্ভব একটা রসিক মন ছিল, যেভাবে উনি কথা বলতেন সেইটা দারুণ, হ্যাঁ মানে তুলনা হয়। আরেকজনের নাম বলবো, তার নাম না বলাটা খুব অন্যায় হয়ে যাবে, কারণ চন্দ্রবিন্দুর গানকে সে এই এই কবি এবং সাহিত্যিক মহলে যে কিভাবে ছড়িয়ে দিয়েছিল সে হচ্ছে জয়দেব বসু। জয়দেব আমাদের বন্ধু ছিল, জয়দেবকে আমরা চিনতামও না, কিন্তু জয়দেব আমাদের সাথে আলাপ করেছিল চন্দ্রবিন্দুর গান শুনে। আর ওর বাবার শ্রাদ্ধে আমরা গান গিয়েছিলাম, সেটাই অনুষ্ঠান ছিল, আর নিমন্ত্রিত ছিলেন শঙ্খবাবু আর সুনীলদা। তো অবিশ্বাস্য সব ঘটনা, মানে আমি বলছি যে ফলে জয়দেবকে মানে জয়দেবকে খুব মিস করি, তার কারণ চন্দ্রবিন্দুর গানের প্রতি ওর একটা ভীষণ অনুরাগ ছিল। এবং জয়দেব বসুর আজকের যুগে থেকে যাওয়াটা খুব দরকার ছিল এই সময়টায়, আমার সেটা মনে হয় এই সময়টায় জয়দেবদার থাকাটা খুব দরকার ছিল। আসলে ওর একটা প্রজন্ম, তো যে প্রজন্মটা মানে জয়দেব আমি বলবো আমারই প্রজন্ম, আমার থেকে একটু বড় ছিল, কিন্তু ওদের জীবনটা না একটু দড়ির ওপর দিয়ে চলা প্রজন্ম, তুষার রায়ের উত্তরাধিকার। তো সেখানে অত হিসেব নিকেশ করে চলতো না, সে নেশা ভাঙ থেকে শুরু করে বেঁচে থাকা সবটুকু একদম মানে পকেটে শেষ পাড়ানির কড়ি নিয়ে ঘোরা টাইপের লোক। তো ঠিক আছে, যেরম হয়েছে, প্রত্যেক মানুষের জীবন সমান ইএমআই সর্বস্ব হিসেবই হয় না। জয়দেবের মতন ছিল। শিবুদা, নন্দিতাদি, ওদের সাথে তুমি পরপর কাজ করে গেছো, এবং সুরকার হিসেবে, এই গীতিকার হিসেবে, এবং নানা রকমের গান, সেখানে অদ্ভুত অদ্ভুত গান আছে। ফিল্মে শুট করাটা কবে থেকে শুরু হলো, মানে কিভাবে এলো, নাকি এটা খুব ন্যাচারাল? প্রথম তো 033, সেটা সবাই মিলে সবাই মিলে আসলে শিবুর সঙ্গে আলাপও আমার কলেজ ফেস্টে। তো শিবু তখন স্কটিশ চার্চ কলেজে আসতো, তো ওর কথা বলাটা খুব আকর্ষণীয় ছিল। আর তো নান্দিকারে নাটক করে, তারা খুবই ভালো একটা বন্ধুত্ব ছিল। আমাদের বাড়িতে মানে উত্তর কলকাতার বাড়িতে আসা যাওয়া এইসব আর কি। তারও অনেক পরে আবার ওর সাথে আলাপ হয়, ও যখন ইটিভিতে কাজ করছে। তারপর একটা দীর্ঘ সময়ের একটা গ্যাপ ছিল। তো মনে আছে একটা দিন হঠাৎ তারপর শিবুর যখন প্রথম ছবি বেরোলো ইচ্ছেও, আমি বললো তুমি প্লিজ দেখো। আমি দেখতে গেলাম ছবি, সেই ছবি দেখতে গিয়ে আমার খুব ভালো লাগে, দারুণ ছবিটা, এত সুন্দর একটা ছবি। আমি ওকে ফোন করে আমি ওকে বলেছিলাম যে এইরাম ছবি তুই বানাবি, আমি ভাবতে পারি, অসম্ভব একটা মন কাড়া ছবি। তারপর ঠিক আছে, ও ইচ্ছেতে আমি একটা গান গিয়েছিলাম, ইচ্ছেতে ও সুরজিৎকে দিয়ে সুর করিয়েছিল, সব ব্যান্ড মেম্বাররা একটা করে গান গিয়েছিল, আমি গিয়েছিলাম, সিধু গিয়েছিল, তখন লক্ষ্মী ছাড়ায় শুভজিৎ গায়ে ও গিয়েছিল, রূপম গিয়েছিল, প্রত্যেকে আমরা একটা গান গিয়েছিলাম। মানে ওটাই ওদের পুরো মিউজিকের ইয়ে ছিল। ও যখন অলিক শুট করছে আমাকে দিন ফোন করে বললো, অনিন্দদা তুমি
একটা আমার গান করে দেবে, একটা কলেজ ফেস্টের গান দেবে, আমি গানটা পাচ্ছি না, একটা মেডিকেল কলেজ নিয়ে কিছু একটা গান, একটা ডাক্তারি নিয়ে ছবি, ওই সময় আমি শুনেছিলাম তোমাদের কাছে অনেক গান, সে গানগুলোকে মনে করতে পারছি না। তাই বললাম দেখ আমি তো মেডিকেল কিছু নিয়ে গান বানাইনি, যারা এরম গান বানিয়েছে তারা মেডিকেল কলেজে পড়তো। তো এরম একজন ছিল দেবাশিস দা বলে, আমাদের খুব সিনিয়র একজন, যার পারছি না যে গুরু, নার্সারি থেকে শুরু লেখা। তাহলে আমাকে এবার কথা বলতে হবে। তো আমি দেবাশিস দাকে বললাম, দেবাশিস দা এই গানটা ওরা রিক্রিয়েট করতে চাইছে, তো তুমি কি অ্যালাউ করবে? বললো হ্যাঁ করবো, কিন্তু একটা কন্ডিশন আছে যে গানটা তুই গাইবি। তখন অলরেডি আমরা চন্দ্রবিদ্যুতে অনেকটা গান টান গিয়ে ফেলেছি, তখন গাইবো। ওই M.B. এই গানটা শুরু হলো, এই গানটা রেকর্ড করা হলো, একটা গান, মানে ওটা জাস্ট কলেজের গান। রামায় শিবু বললো তুমি এটা ছবিতে গাও, মানে তুমি লিখবে। তারপরে ও বললো যে আর একটা গান তুমি আমায় করে দাও, গানটা আমার পছন্দ হচ্ছে না, গানটা এডিট হয়ে গেছে সবটা, একটা হিন্দি গানের সাথে এডিট হয়েছে। তো ওই প্রথম আমি একটা গান বানালাম, যেটা এই কলেজ টলেজ সংক্রান্ত নয়, রাজ্জায় রাজ্জায় বলে একটা গান, দেরি হলে এসো আমি থাকবো সেদিন, সেই গানটা খুব চললো। ফলে তারপরের ছবিও কিন্তু শিবুর সাথে আমি করিনি। তারপর আবার ও ফিরে এলো, এসে বললো যে তুমি একটু করে দাও না আমায় গান। তখন আমি জোনাকি তৈরি করেছি ওর জন্য, বর্ণ পরিচয় তৈরি করেছি, তো মজাই লাগতো। তার কারণ অ্যালবামের গান তো একটা রকম, সিনেমার গান একটা সিচুয়েশন ধর্মী, সেখানে চ্যালেঞ্জটা অনেক বেশিও মনে হয় কোনো কোনো সময়। আর অ্যালবামের গানে কি হয়, অ্যালবামের গানে এত রকম স্কোপ থাকে না যে আমি অনেককে দিয়ে কাজ করাতে পারবো, অনেক মিউজিশিয়ান, অনেক সিঙ্গার, তাদের দিয়ে আমি কাজ করাতে পারবো, যেটা ছবির গানে হয়। আর ছবির গান তার সাউন্ড আলাদা, খুব আমাদের ব্যান্ডের ধরন নয়। কিন্তু আমি করেছি আমাদের, মানে আমি এমন গানও করেছি, ও ঠাকুর করেছি, উপলার প্রস্মিতা গিয়েছে, প্রচুর গান আমার মনে হয় শিবুর সাথে। তারপর একটা বড় পিরিয়ড আমি কাজ করেছি, সেটা সেটা একটা খুব, হ্যাঁ সেটা একটা খুব বড়, যে ওরও একটা কোথাও খুব ভরসার জায়গা ছিল যে গান তৈরি করলে মানে অ্যাটলিস্ট ওর আমার আর্টিস্ট্রিটার ওপর একটা ভরসা আছে। এই চন্দননগর বা হুগলি এইটা যে কতটা সুন্দর সেটা তোমার যেটা লাস্ট ছবি প্রেম টেম, সেটা দেখলে বোঝা যায়। তুমি এই চন্দননগরটা বাছার পিছনে কি কারণ ছিল একটা? আর মানে আমার এটা বিশেষ করে ব্যক্তিগত জানার কারণ, কারণ আমার ছোটবেলাটা খুব চন্দননগরে অনেকটা কেটেছে মাসির বাড়ির জন্য, আমার খুব প্রিয় জায়গা, এবং আমার চেনা জায়গাগুলোকে এত সুন্দরভাবে আবিষ্কার করলে তাতে তুমি কতটা, শুভঙ্কর দা কতটা? অনেকটা শুভঙ্কর, অনেকটা। এখন শুভঙ্কর না থাকলে আমি ওইভাবে রিসরা, চন্দননগর সব চিনে উঠতে পারতাম না। কিন্তু শ্রীরামপুর কলেজে যে শ্যুট করবো সেটা আমার পরিকল্পনা ছিল, শ্রীরামপুর কলেজটা আমি করবো। এবার শ্রীরামপুর কলেজ যখন করবো, ছেলেরা থাকে মফস্বলে, তো অবভিয়াসলি আমার নেক্সট বেস্ট অপশন হচ্ছে চন্দননগর। চন্দননগরে যে বাড়িটা, সেই বাড়িটা আমরা শ্যুট করেছিলাম পাতাল বাড়ি বলে একটা বাড়িতে। ওই বাড়িটা ঘটনাচক্রে আমার একজন একটা পরিচিত খোঁজ পেয়েছিলাম, বাড়িটা দিতে রাজি হয়েছিল। ওই যে গঙ্গার পাড়ে একটা বাড়ি, হ্যাঁ, আর ওই রকম একটা গঙ্গার ধারে একটা কলেজ, গঙ্গাটা কোথাও একটা চরিত্র হয়ে গেল, হ্যাঁ, মানে ফলে বলে আমরা মানে কি বলবো, মানে খুব খুব মজা করে শুটিং করেছি। এরমও হয়েছে যে আমাদের পরের লোকেশনটা জানা নেই কোথায়, শুভঙ্কর ওর বাইকটা নিয়ে এসছে, আর আমি ওর বাইকটার পিছনে বসেছি, ডিরেক্টর আর পরিচালক বাইক চেপে চেপে বিভিন্ন জায়গায় গিয়ে লোকেশন বাজছে, তারপর ফিরে আসছে, শুটিং করছে। মানে শুটিংটা একটা দুরন্ত মজা করে শুটিং হয়েছিল। আর অবভিয়াসলি মানে ওই যে ক্যামেরা মানে লেন্সের থ্রু দিয়ে দেখা, আমার তো মনে হয় যে শুভঙ্করের ওই কাজ হিসেবে এটা একটা অন্যতম সেরা কাজ। আমারও মনে হয়। আচ্ছা, তোমার তো যখন পরিচয় দিলাম এতগুলো পরিচয়, কোন পরিচয়টা বললে তোমার বুকের মধ্যে একটা আলাদা করে আনন্দ হয়? আমি জানি যে এই এত রকম কাজ সত্যি সত্যি মিশিয়ে করলে আমার আমার কোথাও মনে হয় যে আমি যে কাজই করি না কেন, সেটা আমার গান লেখাই হোক বা আমার ছবি করাই হোক, তার চিত্রনাট্য লেখা হোক বা সম্পাদক, হ্যাঁ আসলে তো লিখতে হয় কিছু একটা, মানে যে ভাবনাটাই মাথায় আসে সেটাকে আমি যেভাবেই ভাবি, তো সেই ভাবনাটাকে তো প্রথম হচ্ছে যে তাকে স্ট্রিমলাইন করে একটা জায়গায় লিখে ফেলা। তো সেদিক থেকে দেখতে গেলে প্রথম প্রাথমিকভাবে তুমি লেখক এই কথাটা কোথাও একটা মানে সবাইকেই সেটা হতে হয়। ফলে ওই পরিচয়টা আমার মনে হয় যে ওই যে সং রাইটার, এই সং রাইটার কথাটার মধ্যেও কিন্তু রাইটার কথাটা আছে, যে তার ভাবনাটা সে বুনছে ওটার মধ্যে। আর তুমি
কাজ ডিস্ট্রিবিউট করো কি করে? মানে আমি তো শুটিং সামলে 3টে লেখা দিলেই মাসে মনে হয় যে আমি আর পারছি না। এবার তুমি রিউনিয়ন লিখছো, তুমি অকিঞ্চিত লিখছো, পূজাবার্ষিকী এলে তার জন্য উপন্যাস লিখছো, তোমার অ্যাডভার্টাইজিং এর কাজ আছে, আছে তো, তার সাথে ফিল্ম মেকিং এর কাজ আছে, আর চন্দ্রবিন্দু তো আছেই, আর অয়নিন্দর একটা সেকশন হয়েছে যেখানে তুমি নিজের পারফরমেন্স করো, নিজের লেখা পড়ো, সেটার একটা প্যাকেজ আছে। হাউ ডু ইউ ডু দ্যাট? তুমি কি একা করো নাকি একটা কেউ আছে যে? আমার কেউ নেই, হুম মানে আমার সে অর্থে কোনো টিম নেই। হুম তো এবং আমি সে থেকে দেখতে গেলে খুব অগোছালো, আমি খুব বিরাট একটা প্ল্যান করে চলি তা না। এই এখন যে আমি কথা বলছি তোর সাথে, আমার বাড়ি ফিরে আজ এডিটোরিয়াল লেখা আছে, লিখতেই হবে। মানে আমি একটা আমার লেখালেখিগুলো অনেকটা সময় মানে এমন একটা জায়গায় গিয়ে উপস্থিত হই যখন আর না লিখে আমার রাস্তা নেই, লিখতেই হবে। মানে এরকম হয়েছে যে পুজোর সময় আমরা আমেরিকা ট্যুর করছি, তো এডিটোরিয়াল আমায় দিতেই হবে, কেননা কাগজ আটকে থাকবে, মানে সেটা করা যাবে না আর কি। আমাদের পুরনো অভ্যেসে ওটাকে করা যায় না কখনো। কি করে লিখবো বুঝতে পারছি না, কারণ আমার সারাদিন ফ্লাইট। সল্ট লেক সিটি থেকে আমি ফ্লাই করে যাব শিকাগো, শিকাগো থেকে আমি ফ্লাই করে যাব ফিলাডেলফিয়া। তো আমি দেখলাম সল্ট লেক সিটি থেকে শিকাগো ফ্লাইটটা প্রায় 4 ঘন্টার ফ্লাইট। তো আমি একটা উইন্ডো সিট নিলাম, যেটা বাকি ব্যান্ডের থেকে একটু আলাদা। ওকে, মানে ওটা রিকোয়েস্ট করে একটা। আমি জীবনে হাতে লেখা ছাড়া কখনো লিখিনি কিছু, সবসময় আমি হাতে লেখারই চেষ্টা করি। ওই প্রথম আমি চেষ্টা করলাম যে ফোনে যদি আমি লিখতে পারি লেখাটা, কারণ এটা ছাড়া আমি তো মানে আমার রাস্তা নেই কোনো। আমার সেদিক থেকে আমি ডেসপারেট। আমি ওই রাস্তাটুকুর মধ্যে এডিটোরিয়াল লিখে ফেলি। যে এডিটোরিয়ালটা কিছুদিন আগে আমি বাবাকে নিয়ে একটা লেখা লিখেছিলাম। এই বাবাকে নিয়ে লেখাটা নিয়ে আমি আসতে চাই। এই লেখাটা অ্যাকচুয়ালি কিন্তু আমার ওই গোটা 4 ঘন্টার ফ্লাইটে লেখা একটা লেখা। সেই লেখাটাই পড়তে পড়তে আমার মনে হয়েছে কাকুর ক্রমশ শয্যাশায়ী হয়ে যাওয়া, এবং তুমি যাকে ওরকম একটা গর্বিত মানুষ দেখেছো যে 55 বছর বয়সে বেদান্ত শেখার জন্য সংস্কৃত শিখছে, যে এতটা যুবক, সে ক্রমশ বিছানায় মিশে যাচ্ছে, তার বাহ্য জ্ঞান থাকছে না, এবং আস্তে আস্তে ফুরিয়ে গেল সে। এটা তোমাকে খুব গভীরভাবে রেখাপাত করেছে না? হ্যাঁ, তার কারণ আমার তো মনে হয় যে ক্যান্সার ডেফিনেটলি সারা পৃথিবীর কাছে একটা অভিশাপের মতন অসুখ, কিন্তু তার থেকেও যদি বড় অভিশাপ কিছু থাকে সেটা হচ্ছে ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স। তার কারণ এই যে একটা মানুষের অস্তিত্ব তো তার মন নিয়ে, তার কথা বলা, তার তার মানে তার ব্যক্তিত্ব সবটা নিয়ে না। এই অসুখটা কিন্তু ওই জায়গাটা আঘাত করে, যেই মানুষটার ব্যক্তিত্বটা বদলে দিল। ওই মানুষটার মন বলে আর অ্যাজ সাচ কিছু এক্সিস্ট করে না, বা যদি করেও তার হদিশটা বাকিটা জানে না। মানে তাকে একটা সামান্য বাড়ির লোককেও চিনতে অসম্ভব পরিশ্রম করতে হয়। এটা তো একদিনে হয় না, মানে একদিন সকালে ঘুম থেকে উঠে এরম হয়ে গেল তা তো নয়। এটা একটা প্রসেস আছে। যাদের বাড়িতে হয়েছে, এরম লক্ষ লক্ষ বাড়িতে হয়, তারা জানে এই প্রসেসটা না। যার হলো তার তো হলোই, বাকি যারা কেয়ার গিভার তাদের খুব অসুবিধা হয়। মানে প্রথমত তাদের মেনে নিতে খুব অসুবিধা হয়, চিনতে পারছে না নিজের বাবা, মেনে নিতে, মানে এই কি বাবা, এ ঠিক বাবা নয়। হ্যাঁ, মানে এই যে বাবা এরম হতে পারে না, বাবা এরম করতে পারে না, এই যে ক্রাইসিসটা, এইটা ক্রমাগত হতে 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 আমার মনে হয় যে কেয়ার গিভারদেরও একটা সাইকোলজিক্যাল মানে কাউন্সেলিং এর প্রয়োজন, না হলে তারা ঠিক থাকতে পারবে না। ফলে বাবা যে এরাম, এইটাকে মানে আমার মা যেরকম বহুদিন অবধি মানে ভাবতো মা বাবা আবার ঠিক হয়ে যাবে, যে এটা এরম হচ্ছে আবার ঠিক হয়ে যাবে, সেটা যা হবে না, এটা মাকে বোঝাতে আমার বেশ বেগ পেতে হয়েছে। তার কারণ সবাই আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমাদের মানে আশাটা খুব ইম্পর্টেন্ট। তো ফলে মানে আমার যে বাবাটাকে আমি চিনতাম, সে কিন্তু ওই দিনই একটু একটু করে শেষ হয়ে গেছিল। তারপর যে মানুষটা ছিল তার একটা অস্তিত্ব ছিল, অবভিয়াসলি সেটা বাচ্চাদের মতো ছিল, তার পিঠে হাত বুলিয়ে দিতে হতো, স্পর্শটা বুঝতো, তাকে খাইয়ে দিতে হতো। কিন্তু আমি একটা ব্যাপারে সত্যি সত্যি খুব হ্যাপি যে
শেষ সময়টা অবধি সে আমার কাছে সব সময় ছিল, আর আমিও তার কাছে থাকতে পেরেছি। মানে আমার বাইরে চলে যাওয়া বা কিছু, সেটা কখনো এরকম হয়নি যে বাবাকে এসে আমি আর দেখতে পাইনি, এরকমটা ঘটেনি। এবার একটা অন্য বিষয়ে কথা বলি। একটা ব্যাটসম্যান 10 বলে 50 করে ফেলেছে, এবার সবাই ভাবছে বুঝি 30 বলে সেঞ্চুরি করবে, কিন্তু সে আলটিমেটলি 90 বলে গিয়ে সেঞ্চুরি করলো, কারণ বাকি 50 রান সে 80 রানে করলো। মানে চন্দ্রবিন্দু একসময় ধার সে অ্যালবাম বের করে গেল, মানে প্রত্যেক বছর চন্দ্রবিন্দুর আমরা অ্যালবাম পাচ্ছি। তারপর সেই যে 10 করে চন্দ্রবিন্দু 9 করে চন্দ্রবিন্দু থামলো, আবার 12 বছর গিয়ে তারা ফিরলো। কেন 12 বছর আমরা কি দোষ করেছি? না, আমরাই তুমি তো শেষ দিকে বলাই বন্ধ করে দিয়েছিলে, আমাদের জিজ্ঞাসা করবেন না, আমরা উত্তরও দেবো না। না, আমি নাকি এরকমও বলেছি যে আমাকে জিজ্ঞেস করেছে অ্যালবাম কবে আসছে অনুষ্ঠানের মধ্যে, আমি এবার জিজ্ঞেস করেছি বিপ্লব কবে আসছে। ঠিকই, মানে এই সময়কালটা এতটা সময় লাগানো উচিত হয়নি, এটার জন্য সম্পূর্ণভাবে আমরাই দায়ী। এটা মেনে নেওয়া ছাড়া সত্যি রাস্তা নেই। কিন্তু আমরা যে ফিরতে পেরেছি, আবার একসঙ্গে একজোটা অ্যালবামটা বার করতে পেরেছি, সেটা খুব ভালো, সেটাই অনেক আনন্দের ব্যাপার। দের আয়ে দুরুস্ত আয়ে, যাতে এইটুকু মানে প্রে কর যাতে আমরা আরো দুটো অ্যালবাম তাড়াতাড়ি করতে পারি। না না না, একদম দুটো কেন, এবং এই অ্যালবাম যেভাবে মানুষের কাছে পৌঁছেছে এবং মানুষের কাছে যেভাবে ভালোবাসা পাচ্ছে, সেটা তো আমাদের কাছে মানে আমাদের পার্সোনাল জয় এগুলো, যারা আমরা চন্দ্রবিন্দু ফ্যান। আর একটা খুব আশ্চর্য ঘটনা, মানে আমার এখন কলেজের অনুষ্ঠানে যখন গান গাইতে যাই, তো আমরা জানতাম কলেজের অনুষ্ঠান মানে খুব হইচই হবে, সবাই নাচ টাচ করবে, মানে সেগুলোর একটা বড় সোশ্যাল চেঞ্জ আছে। মানে সেগুলো নিয়ে লেখালেখি করতে গেলে বলতে পারবো যে আমরা যেরকম দেখেছি যে আগে শুধু ছেলেরা নাচতো, আস্তে আস্তে মেয়েরাও যে সে নাচটা অংশগ্রহণ করতে শুরু করলো। মানে একটা বড় এই একটা এতটা সময় ধরে আমরা সব করছি না, গান বাজনা করছি, ফলে মঞ্চ থেকে তাদেরকে দেখা, এটা খুব তাদের কিন্তু আমরা মোটামুটি এরা মানে মাইন্ড রিড করতে পারি যে কি চাইছে। তো কলেজের অনুষ্ঠানে ধর্ম ছিল যে এমন গান তারা হবে, আমাদের গানগুলো জানে, যারা মানে উত্তাল নাচতে পারে। সেই জায়গায় একটা খুব বড় পরিবর্তন দেখছি গত 3-4 বছর। মানে এরকম হয়েছে এইটা তোমার গান দিয়ে অনুষ্ঠান শেষ হচ্ছে, বা ভিন্দি সিতারা দিয়ে অনুষ্ঠান শেষ হচ্ছে, আমরা শেষ 3টে গান গাইছি, উঠে যাওয়া সিঁড়ি, এইটা তোমার গান, মন, এটা দিয়ে অনুষ্ঠান শেষ হচ্ছে। তার মানে আমি বলছি যে তাদের কিন্তু শোনার জায়গাটাও কিছুটা বদল ঘটছে। এবং সারপ্রাইজিংলি ভালোবাসা অ্যালবামও যে সেগমেন্ট থেকে আমাদের ম্যাক্সিমাম মানে শ্রোতা আসছে, প্রচুর অল্প বয়সী ছেলে মেয়ে, একদম মানে যাদের কাছে সে অর্থে দেখতে গেলে আমাদের মানে অনেকটা আমরা বয়স্ক। আর মজার ব্যাপার হচ্ছে 4 জন লোক যদি ভালোবাসা নিয়ে কথা বলে, 4 জনের 4টে ফেভারিট গান। হ্যাঁ, এটা কিন্তু আশ্চর্য হয়েছে ভালোবাসায়, এটা যে এখনো হচ্ছে, এটা খুব মানে আমার কাছে এটা তাই তো ছিল চন্দ্রবিন্দুর অ্যালবাম বেরোনো মানে চিরকাল তাই ছিল, যে কেউ বলবে ভাই মনটা খুব ভালো, কেউ বলবে জুজু ভালো, কেউ বলবে বাথরুম ভালো, এভাবেই চলতো। হ্যাঁ, এটা একটা, তার মানে অ্যালবামটার অনেকগুলো গান আছে যে গানগুলো নিয়ে মানে কথা বলা যায়। তুমি এবার ওয়েব সিরিজ বানাবে ভাবছো নাকি? ওয়েব সিরিজ বানাবো ভাবছি, আমি কখনো বানাইনি। হ্যাঁ, কখনো বানাইনি। তো এটা কি তুমি লেখকের পয়েন্ট অফ ভিউ থেকে এটা কতটা আলাদা হয় সিনেমা বানানোর থেকে? ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি জানি না, তার কারণ ওয়েব সিরিজের কিছু কিছু নিজস্ব নিয়ম আছে, শৈলী আছে। আমি কিছুটা এই যে মানে অ্যাপগুলো আছে, নেটফ্লিক্স হোক বা আরও যারা যারা রয়েছে, প্রাইম হোক, মানে প্রত্যেকটা এপিসোডের শেষে একটা টাইপ অফ ইন্টারেস্ট বজায় রাখা, যাতে পরের এপিসোডটা লোকে দেখতে আসে। এবার এগুলো একটা ব্যাকরণ আছে, এবার এই ব্যাকরণটাই আমি মনে করছি না এটা ধ্রুব। তার কারণ ব্যাকরণটা ধ্রুব মনে করে নিলে তো মানে স্বাভাবিকভাবেই তাহলে আর কাজ করাটা মনে হবে যে একটা ছাদেই কাজ করছি। সেরকম কাজ তো করতে চাইলে আরো অনেক ছবি করতে পারতাম, আমি তো সেরকম ধরনের কাজে ঢুকতে চাই না। কিন্তু তুমি তো ওপেনটির পরও প্রজাপতি করতে অনেকটা সময় নিয়েছে, অনেকটা সময় নিয়েছে, কিন্তু যে বিষয়টা নিয়ে কাজ করছি সেই বিষয়টা আমার খুব কাছের একটা বিষয়। সে বিষয়টার মধ্যে গান আছে, গৌতম চট্টোপাধ্যায় আছে, বাহ, ফলে ওইটা করতে আমার ভাল লাগে, আমার করতে ভাল লাগাটা খুব জরুরি। হ্যাঁ, তারপর বাকি মানুষের ভাল লাগা। এই একটা গান তুমি কোনোদিন কোনো কনসার্টে গাওনি, এটা কেন? এটা কি উড়ে যাচ্ছে?
নাকি আমি মিস করেছি? উড়ে যাচ্ছে বোধহয় গাইনি, ঠিকই বলেছিস, কেন গাও? ঠিকই বলেছিস, উড়ে যাচ্ছে না না, সা রে গা মা পা সাটা দরকার নাকি? সাটা দরকার, সাটাও দরকারও হয়ে যাবে। আর আরেকটা জিনিস হয়েছে যে ওই গানটা না সাউন্ডস্কেপটাও খুব অন্য রকম, মানে ওই যে অত অত রকম একটা পলিফোনিক একটা জায়গা রয়েছে, অতগুলো কোরাস, অতগুলো হারমোনি সব মিশিয়ে, সেখানে মনে হচ্ছিল যে শুধু আমি আর উপল মিলে যদি গাই বা সুরজিৎ মিলে গাই তাহলে ওই সাউন্ডস্কেপটা তৈরি হবে না। তো হয়তো কোনো স্পেশাল অনুষ্ঠানে এটা ভালো মনে করিয়েছিস, দেখি আমি নেক্সট অনুষ্ঠানটায় উড়ে যাচ্ছে গাইবো। একটা উড়ে যাচ্ছে কিন্তু আমাদের পাওনা আছে, উড়ে যাচ্ছে ডেফিনেটলি গাইবো। এবার একটা গানের অনুরোধ করতে পারি? নিশ্চয়ই, কারণ এটা আমার কাছে স্বপ্ন হয়ে যাবে যে তুমি গাইছো আমার বসার ঘরে। নিশ্চয়ই নিশ্চয়ই। এই গানটা বানানোর পর আমি ডিসাইড করেছিলাম যে অ্যালবাম করব। হ্যাঁ, ফলে সেদিক থেকে এই গানটা একটা অন্য রকমের গান। আর একটা গান তুই বল, এই গানটার মধ্যে ট্রেনটা, তুমি ট্রেনের মিউজিকটা, হ্যাঁ তার কারণ এভাবেও ফিরে আসে যায়, এই লাইন দুটো মেরে ট্রেনের মধ্যে দাঁড়িয়ে লিখেছিলাম। পুরো গানটার মধ্যে ট্রেন আছে না? ট্রেনের মধ্যে দাঁড়িয়ে এভাবেও ফিরে আসে যায় এটুকু আমি তৈরি করেছিলাম, বাকি স্ট্রাকচারটা তারপর একটু 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 করে তৈরি হয়েছে। কিন্তু ওই আরেকটা গান যদি তুমি গাইতেই চাও, তা মানে গাইতেই চাও মানে আমার রিকোয়েস্ট থাকবে সেটা টালোবাসার হলে ভালো হয়, যেটাই হোক, সেটা কুকুর হোক বা আমার জানলা দিয়ে হোক। জানলা দিয়ে এটা শক্ত শক্ত, এটা ওভাবে হয় না। আর জানলা দিয়ে এটা ওইভাবে যে কোনো পরিবেশে তারার এটাই গাইবো, তারার এটা গাইবো, ওটা গিটার বাজিয়ে গাইছি এমনি গাইবো, ওটা মজা হবে। ঠিক আছে, ওটা তুই আরো ভালো বেরো যদি টেবিল বাজাস। আমার যা তালের সেন্স, ঠিক আছে। এই গানটা গাইছি তার কারণ মানে প্রথম দিকে যে গানগুলো তৈরি হয়েছিল তার মধ্যে এটা খুব স্পেশাল একটা গান। কবির সুমন এসে গেছেন, নচিকেতা গান গাইছেন, অঞ্জন দত্ত গান গাইছে, শিলাজিৎ গান গাইছে। তো বাংলা গানে তখন একটা এমনিই খুব ঝোড়ো হাওয়া চলছে এবং সকলের নানা ধরনের গান গাইছে, সেটা হচ্ছে সব থেকে আশ্চর্য একটা ব্যাপার। তার সঙ্গে অনেক দিন ধরে সবার উপরে থেকে যাওয়া প্রতুল মুখোপাধ্যায় তো রয়েছেন, তার ওরকম আশ্চর্য সমস্ত প্রতিবাদের গান। ফলে গান যে গাইবো, কি গান গাইবো, মানে কেনই বা গাইবো, মানে কোথায় আলাদা হবে আমাদের গান। ফলে এই রাস্তাগুলো তো সম্বন্ধে খুব একটা পরিষ্কার ছিলাম না। আর যে গান যে লিখছি তো মনে হচ্ছে যে এরকম গান লিখছি এ তো হয়ে গেছে, আবার গাইবো, মানে এরকম একটা সংশয় তৈরি হচ্ছে। সেরকম একটা সময় আমি একবার আসানসোল গিয়েছিলাম, সেখান থেকে একটা কোনো ভোরবেলা ফিরতে হয়েছিল একটা কাজে। ওই ফিরে আসার সময় একটা গান, কিছু কিছু গান সত্যি সত্যি পড়ে পাওয়া 14 আনার মতন খুঁজে পায় মানুষ, ওই ট্রেনে পেয়েছিলাম। সেটা হচ্ছে এভাবেও ফিরে আসা যায়। তো এভাবেও ফিরে আসা যায় যখন লিখতে শুরু করলাম, তখন আমি যুগান্তরে চাকরি করি। আমার মনে আছে যে মাঝে মাঝেই ওই অফিসের প্রচণ্ড চাপ এটা ওটা থেকে আমি বেরিয়ে নিচের একটা ওই মানে তৈরি না হওয়া একটা তলা ছিল, সেই তলাটায় হাঁটাচলা করতাম। বিচ্ছিরি কংক্রিটের দেখতে একটা জায়গা, বুনো জায়গা, সেইখানে হাঁটাচলা করতাম প্রচণ্ড উত্তেজিত হয়ে যে গানটা আমি তৈরি করছি। সেটা আশ্চর্য উত্তেজনা, এই শব্দ সেই শব্দ, হানা তানা, কোথায় কটকটি কোথায় চেপটি, ডাকবে না নামগুলো বিচ্ছিরি। তাতে একটা খেলা পেয়ে বসলো। আমার মনে হলো যে এই গানটা আমি এমনভাবে লিখি যে গানটা ব্যাকরণগতভাবে খুব একটা ঠিক সঠিক গান হবে না, ওরকম গান তো হয়েছে। ফলে আমি গানটার মধ্যে একটা টেকনিক ইউজ করার চেষ্টা করলাম যে ওখানে একটা কোট আনকোট ব্যাপারটাকে যদি আনা যায়, অর্থাৎ ডায়ালগস গানটার মধ্যে থাকবে। আমরা যেভাবে একটা গদ্য লেখার সময় তার মধ্যে একটা ইনভার্টেড কমাকে গুঁজে দিতে পারি, ঠিক সেভাবে গানের মধ্যে যদি দেখি গোঁজা যায়, এটা গানের ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে আমার মনে হয়েছিল এটা নতুন। ফলে এভাবেও ফিরে আসা যায়, কিন্তু গোটা গানটা স্ট্রাকচারটা ফের যদি ডাকো তবে খিমচি বা খামচি, যদি ডাকো তবে এটা ইনভার্টেডের মধ্যে, রাইট। ফলে এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট না, কিন্তু প্রয়োগগতভাবে খুব নতুন। সেইটা করে আমার মনে হয়েছিল যে না, এই গানটা প্রকাশ করা যেতে পারে, মানে এই গানটা কিছুটা হলে লড়তে পারবে যে হ্যাঁ ভাই এটা একটা নতুন ধরন দেখাচ্ছে। ফলে সেদিক থেকে এই গান মানে এভাবেও ফিরে আসা যাওয়ার কাছে আমি খুব কৃতজ্ঞ। ফিকে হয়ে আসা অন্ধকার, প্ল্যাটফর্মে ধোঁয়া ওঠে চায়ের ভার,
দিকে হয়ে আসা অন্ধকার, প্ল্যাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভাঁড়, জানলার কাছটাতে লেগে থাকা শূন্যতা, সশব্দে ছুটে চলে ট্রেন। ফেলে আসা মুখগুলো ভোরবেলায়, লুকোচুরি আর চোর চোর খেলায়। ফেলে আসা মুখগুলো ভোরবেলায়, লুকোচুরি আর চোর চোর খেলায়। কুয়োতলা মুখোমুখি জড়তার বাঁধা ঠেলে আমাকে কি কিছু বলছেন? বলতে পারেনি তার যেটুকু যা ভাষা ছিল কেঁপে ওঠা চোখের পাতায়। তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ ভয়ানক সতর্কতায়। এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। আড্ডা বাগান শেষ হয় যখন, কলকাতা কলকাতা মন কেমন। আড্ডা বাগান শেষ হয় যখন, কলকাতা কলকাতা মন কেমন। যন্ত্রণা সারা গায়ে, দুচ্ছাই পাড়া গায়ে, ছাই পাশ জমা আসে। কানে লেগে থাকা সেই আর্তনাদ, দুটো দিন থেকে গেলে পারতো না। কানে লেগে থাকা সেই আর্তনাদ, দুটো দিন থেকে গেলে পারতো না। তাই আড্ডার টেকে হোক, সাউথের লেকে হোক, না জানিয়ে চলে যায় ট্রেন। চাইতে পারিনি আমিও চোখের সোজাসুজি রিক্সার ভীষণ তাড়ায়। হয়তো বা কোনোদিন সে সাহস ফিরে পাবো আগামীর কোনো সংখ্যায়। এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। আর একটা ভালোবাসার বায়না খোকা। তারা রে তারা রা রা, তারা রে তারা রা রা, হে তারা রে, হে তারা রা রা, হে তারা রে, হে তারা রা রা। তোমার নিকটে প্রস্তাব, মামুলি একটি প্রশ্ন। তুমি কি প্রণয় অঙ্গার নাকি নেহাতি নাতিশীতোষ্ণ? তোমার হৃদয়ে লটকে এই গিরিধারী বেঁকা বংশী, টুকি দিয়ে তুমি চলে যাও, হুকি বোমা মারো বিধ্বংসী। তোমাকে দেখলে সাইরেন বোবা যুদ্ধ করেছি ঘোষণা, তোমাকে দেখলে সাইরেন বোবা যুদ্ধ করেছি ঘোষণা। কখনো কি বলো বলেছি, মানে কি বলেছিসটা বলতে হবে। কি বলেছিস? আরে কখনো কি বলো বলেছি, তুমি অমুকের পাশে বসো না, তুমি অমুকের পাশে বসো না। গানে গান মগজ খেলো বিটলে পোকা, আমি হই তোমার এক বায়না খোকা। টেনশনে মগজ খেলো বিটলে পোকা, রিলেশনে আমি তোমার বায়না খোকা। তারা রে তারা রা রা, তারা রে তারা রা রা, সবাই তারা রে তারা রা রা, তারা রে তারা রা রা। তোমার জন্য চাষা ভুষো মন, আশা বাঁধে খেতে খামারে। শীতকালে পাওয়া দুঃখ পুঁতেছি, ফসল পাবো কি সামারে। টা 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 টা। তোমার হোঁতকা বডিগার্ড হাসে নাচায় মাংস পেশিও, আমার আবার হেরে টেরে যাও নিদারুণ ভালো রেশিও। কিছু পাপ থাকে চুপচাপে যা অচিরে কেলোর কীর্তি, কিছু পাপ থাকে চুপচাপে যা অচিরে কেলোর কীর্তি। এখানে কোরাস গাইতে হয় সবাইকে। বলো কিছু পাপ থাকে চুপচাপ যা অচিরে কেলোর কীর্তি, জোরে কিছু পাপ থাকে চুপচাপ যা অচিরে কেলোর কীর্তি। আরে ভালোবাসা যদি নাই দাও, আর না দিলে না দেবে, আর কি করা যাবে। আরে ভালোবাসা যদি নাই দাও, কিছুটা ভালোবাসা দিও ফিরতি, কিছুটা ভালোবাসা দিও ফিরতি। গানে গান মগজ খেলো বিটলে পোকা,
আমি হই তোমার এক বায়না খোকা, টেনশন মগজ খেলো বিটলে পোকা, রিলেশনে আমি তোমার বায়না খোকা। দেখেছেন অনিন্দ্যদাদের মগজ বিটলে পোকা খেয়েছে না কারা খেয়েছে আমি জানি না। আসলে বিটলে পোকা মানে কি আমরা সেটা বুঝতে পারছি, কারণ তারা গানে গানে মগজ খায়। আমার বিটলে পোকা তো এরাই। আমি যাদেরকে আমি বিটলে পোকা অবধি পৌঁছতে পারবো না হয়তো, কিন্তু আমার সব কিছুই চন্দ্রবিন্দু। আমার শুরু, আমার শেষ, আমার বিটলে পোকা, আমার জন ডেনভার সবই চন্দ্রবিন্দু। আজকে আমার কাছে একটা স্বপ্নের মতন যে অনিন্দ্যদা আমার বসার ঘরে সেই সব গান গেয়েছে, যেসব গান আমি রাত জেগে শুনি, মাঝরাত্রিরে ফোনে জ্বালাই, এই লাইনটা তুমি কি করে লিখলে। আরও অনেক আড্ডা পড়ে রয়েছে অনিন্দ্যদার সাথে, কিন্তু তার জন্য আরেকটা এপিসোড, আরেকবার আসা, কোনো একটা সিনেমার অজুহাতেই যদি অনিন্দ্যদা আসে তখন হবে, কারণ অনিন্দ্যদার সাথে আমার একদিনের কথা শেষ হওয়ার নয়। দারুণ লাগলো, খুব মজা লাগলো, আপনাদেরও আশা করি মজা লেগেছে। আর আমার এই গেঞ্জি বানিয়ে দিয়েছে বংমেড, ওদের ওই সব টি শার্ট পাওয়া যায়, ওদের টি শার্টগুলো কিনে নেবেন। আর আমার চ্যানেলটা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বেঁচে যাই, ধন্যবাদ।